আমি ২০১৮ সালের কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং সেই সময় একদম শুরুতে আমিই মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। যে যুগপৎ আন্দোলন, সেই সময় থেকেই বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক। আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। তখন আবার নতুনভাবে আন্দোলন ঘোষণা দেওয়ার সুযোগ তৈরি হয়। তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে আবারও আন্দোলন শুরু হবে। যুগপৎ আন্দোলনের সময় আমার নামে ওয়ারেন্ট জারি হয়। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার জন্য একজন আইনজীবী নির্দিষ্ট করেছিলেন। সেই আইনজীবী বর্তমান আইনমন্ত্রী। আমি পিএম এর পলিটিক্যাল সেক্রেটারি। এটা আসলে আমার এই বয়সে এই দায়িত্ব আমার জন্য আসলে বলা যায় খুবই গৌরবের। বিএনপি যে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তার শতভাগ রাজনীতি করে না। আমার কারণে গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কিছু আমি করি নাই। আপনি এবং নুরুল হক নূরকে আমরা অসংখ্যবার বলতে শুনেছি যে বড় দলগুলো ছোট দলকে ব্যবহার করতে চায়। তাহলে আমি কখনো বলি নাই এই যে বাবা যে বিএনপিকে ভোট দেয়, তো সেই জায়গা থেকে আমি বুঝে ওঠার আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমার ভালো লাগা শুরু হয়। ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওই সময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন সম্ভবত, তিনি ঝিনাইদহ জেলায় গিয়েছিলেন। আমি ওই সময় ছোট, আমি তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। এটা গণঅভ্যুত্থানের সময়কার কথা বলছি আমি। স্বরাষ্ট্রমন্ত্রী তখন কোথায় ছিলেন? তিনি তখন কোথা থেকে যোগাযোগ করেছেন? তখন তো তার স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কোথায় ছিলেন, তিনি বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব। একদম তাকে গুম করা হয়েছিল এবং সে সময় তিনি তাকে গুম করে সীমান্তের ওই পারে তাকে ফেলে রেখেছিল। সমস্ত গণমাধ্যম এসেছে। একবার এক মাতুব্বরের ছেলে আমাকে একটা গালি দিয়েছিল, মাথার ভিতরে এটা লেগেছিল এবং আমি চিন্তা করলাম আমাকে বড় কিছু হতে হবে। চাটুকারিতা করে, তোষামোদি করে এই পথ পাওয়া যায়, হয়তো অন্য পথ পাওয়া যায়। মনে করেন যে ২ মাস ৩ মাস আপনি চাটুকারিতা করলেন, আর এর জন্য সরাসরি আপনাকে এই দায়িত্ব দিবে। জামাত এবং এনসিপির রাজনীতির জন্য আমি থ্রেট। এনসিপি ৩টা অপরাধ আমি বলি নাই, শহীদ উসমান হাদি বলেছিল। মানুষ অনেকটা আসলে স্মৃতিভ্রম আছে, মনে করা দিলে আবার মনে পড়ে। বিরোধী দল হিসেবে জামাত ইসলামের পতন শুরু হয়েছে। প্রতিদিন তারা ব্যানারে লিখতেছে 11 দলীয় জোট, কিন্তু বাস্তবে তো 9 দল। তাহলে আপনি তো আপনার ব্যানারেই প্রতারণা শুরু করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম ছোট ছেলে, তো যাই হোক, জামাত ইসলামের নেতৃত্বে যে বিরোধী দল, এটাকে জনগণ আসলে প্রকৃতপক্ষে বিরোধী দল হিসেবে মনে করছে না। এই বাংলাদেশে জামাত এনসিপির নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান হবে না। জামাত এবং এনসিপির বিভাগীয় সমাবেশে যে পরিমাণ টাকা নষ্ট হচ্ছে, এটা হলো অপচয়, কোনো এটার আউটপুট নাই। বিএনপি কোনো প্রতারণা করছে না, প্রতারণা করছে জামাত ইসলাম এবং এনসিপি। এনসিপি কিন্তু মন্ত্রীপাড়ায় বসেই গঠিত একটি দল, মন্ত্রীপাড়ায় সমস্ত সিদ্ধান্ত হয়েছে, সাংগঠনিক কার্যক্রম হয়েছে। নাহিদ ইসলাম মন্ত্রী থাকা অবস্থায় এনসিপি গঠন করেছেন, আর আমাদেরকে ভাবতো যে রাশেদ খানরা তো কিচ্ছু না। আজকে তাদের অবস্থা দেখেন, মানুষকে ছোট করলে নিজে ছোট হইতে হয়। এনসিপি এখন বড় জামাত, আমার কাছে এটাই মনে হচ্ছে। তাদের আচরণ, বক্তব্য আমার কাছে এটাই মনে হয়। নাহিদ ইসলাম আমাকে এবং নুরুল হক নূরকে মাইনাস করার জন্য সব থেকে বেশি চক্রান্ত করেছে। কেন? আমি আসিফ মাহমুদ এবং আক্তার হোসেনকে পাঠিয়েছিলাম জাতিসংঘের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করার জন্য এইখানকার কার্যালয়ে। রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মধু খেয়েছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলমরা মধু খেয়েছে। এখন মধু খাওয়া শেষ, ওকে আসলে ফেলিয়ে দেওয়া। এখন বিএনপির নেতৃবৃন্দ সব থেকে বেশি শহীদ হয়েছে। এনসিপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতেছি না। এনসিপির যদি হিসাব নেওয়া হয়, এনসিপির অনেকেই জেলে যাবে। সেনাবাহিনীকে রাষ্ট্রের শত্রু বানানোর চেষ্টা করেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক। কখন? বিচারের পরে। আমি যদি ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করতে যাই, আমি হয়তো ভয় পেয়ে যেতে পারি এবং ভয় পেয়ে আমি হয়তো নিজেকে এই নেতৃত্বের জায়গায় আর নাও রাখতে পারি। সুতরাং আমি যাব না। আমন্ত্রণ সবাইকে ন্যারেটিভস। দর্শক, আপনারা জানেন ন্যারেটিভসে আমরা রাজনৈতিক নানা রকম বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং বর্তমানে রাজনীতিতে যারা সক্রিয় কথা বলছেন, মতামত রাখছেন, রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, মূলত এমন অতিথিদেরকেই আমরা ন্যারেটিভসে আমন্ত্রণ জানাতে চাই। রাজনীতির ন্যারেটিভস কেমন, সেই তথ্যগুলো খুঁজবার জন্যই আমাদের এই আয়োজন। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আজকে আমাদের অতিথি রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। রাশেদ খান, আপনার নতুন দায়িত্ব প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। খুব সহসাই এই দায়িত্ব আপনার নামের পাশে যুক্ত হলো। প্রথমেই বলবেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী যারা, তাদের আসলে কাজটা কি করেন তারা? আচ্ছা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এখনো পর্যন্ত একজনই। আমি এই দায়িত্ব পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বেশ অনেক আগে থেকেই কাজ করা, তার নির্দেশনা মেনে, তার নেতৃত্বে, যে কারণে তিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে
আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। এই কাজটা আপনি আজকে যে বিষয় নিয়ে কথা বলবেন, ঠিক আমার কাজটাও তাই। রাজনীতি নিয়ে কথা বলা, রাজনীতি নিয়ে চিন্তা করা, নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করা, মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা, বাংলাদেশের কলুষিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং মানুষকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করা, মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়া। তো এরকম অনেক কাজ, মানে আমাদের একজন পলিটিশিয়ান যা করেন, বলতে পারেন যে সেই কাজগুলো, কিন্তু এটা আসলে ফর্মাল ওয়েতে বাংলাদেশের যে আহ, প্রচলিত রাজনৈতিক সিস্টেম এবং তারপরে আবার গণঅভ্যুত্থানের পরে আমাদের যারা তরুণ নেতারা, তাদের কেউ কেউ আবার রাজনীতিকে যেভাবে গালিগালাজের পর্যায়ে নিয়ে গেছে এবং যেভাবে আমাদের সিনিয়র নেতাদেরকে টার্গেট করছে, নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে খুব বেশি দিন না, কয়েকদিন আগেই এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তার বিষয়ে যেভাবে মন্তব্য করেছে যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি নাকি মন্ত্রী হওয়ারই যোগ্য নন, সেক্ষেত্রে তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের একজন মার্জিত এবং রুচিবোধ সম্পন্ন রাজনীতিবিদ। এরকম যারা ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদের ইমেজকে কিভাবে পরিকল্পিতভাবে ডাউন করার চেষ্টা করা হচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলা, অর্থাৎ যারা রাজনীতিকে ডাউন করছে, যারা রাজনীতিবিদদের চরিত্র নিয়ে নানানভাবে প্রশ্ন তুলছে, সেগুলো সঠিক ব্যাখ্যা দেওয়া, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এটাই মনে করেন যে আমার কাজ। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের অফিস মানে আপনি বললেন আপনি একাই নিয়োগ পেয়েছেন উপদেষ্টা হিসেবে, অনেকের রাজনৈতিক সহকারী উপদেষ্টা, এভাবে দেখলাম যে অনেক নতুন নতুন পদ তৈরি হচ্ছে, তরুণ নেতাদের একটা সুযোগ হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ করবার। সেক্ষেত্রে মানে আপনাদের অফিস কিভাবে থাকবে, আপনার অফিস করবেন কিনা, কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, কি কি না, আমার সুবিধা অফিস পেতে তো পারেন? আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেখানে আমার নিজের অফিস আছে, সেখানে আমি নিয়মিত অফিস করছি এবং অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরও অফিস আছে। যাদেরকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের নির্দিষ্ট কাজ আছে এবং আমাকে যেহেতু রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সচিব পদমর্যাদায়, অর্থাৎ আমি পিএমের পলিটিক্যাল সেক্রেটারি। এটা আসলে আমার এই বয়সে এই দায়িত্ব আমার জন্য আসলে বলা যায় মানে খুবই গৌরবের। মানে আমি একজন তরুণ রাজনৈতিক কর্মী। জি। অতীতে আসলে যারা সিনিয়র পলিটিশিয়ান তারা আসলে এই দায়িত্ব পেয়েছিলেন। আমাকে দেওয়ার যে কারণ আমি আসলে মানে নিজের কাছে প্রশ্ন করে যে উত্তর পেয়েছি সেটি হলো যে আমি যেহেতু ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং ২৪ সালের গণঅভ্যুত্থান, যে সময় আবারও কোটা ফিরে আসলো, তখন কিন্তু আমি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিলাম। বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এর সাথে আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সহ বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমরা একসাথে অনেক কাজ করেছি। জি। আসলে ওই সময় তো অনেক কথা সামনে থেকে বলা যায়নি যে আমি এই কাজ করছি, কিন্তু যে সময় শেখ হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করা শুরু করলো, সে সময় রাজনৈতিক সমন্বয় করা লেগেছে এবং সেই রাজনৈতিক সমন্বয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি, তার সাথে সমন্বয় করে আমরা কাজ করেছি। অর্থাৎ যে বাধা আসছিল সেই বাধা কিভাবে অতিক্রম করে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং সর্বশেষ এই লড়াইয়ে জিততেই হবে। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয় হয়েছিল, আমাদের টার্গেট ছিল যে এই লড়াইয়ে আমরা হারতে পারি না। তো এরকম আসলে পিছনের অনেক গল্প আছে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি প্রোগ্রামে বলেছেন যে আমি এতদিন যে কথা বলি নাই,
ওই সময় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি নির্বাসিত জীবনে না থাকতাম, তাহলে হয়তো বাংলাদেশে ভিন্ন আরেকটি ইতিহাস হতে পারত। দেখেন, এটি আসলে তিনি যথার্থই বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাসিত জীবনে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই নির্বাসিত জীবনে তারা যেভাবে আমাদেরকে পরামর্শ দেওয়া, আমাদেরকে পলিসি দেওয়া, পরিকল্পনা দেওয়া, নীতি তৈরি করা, এই কাজগুলো করেছেন এবং পুরো বিএনপির সমস্ত শক্তিকে মাঠে নামানো এবং এর পাশাপাশি জামাত ইসলামকে মাঠে নামানো, হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশে যারা অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল আছে তাদের সবাইকেই কিন্তু বিএনপি রাজনৈতিক সমন্বয় করে নামিয়েছে। আমি একটি কথা এটাকে বলেছিলাম যে জামাত তো মাঝে মধ্যে প্রশ্ন তোলে গণ অভ্যুত্থানের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা কী। আমি তাদেরকে বলবো যে গণ অভ্যুত্থানের সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা কী সেটি নিয়ে যদি আপনাদের মনে ন্যূনতম প্রশ্ন জাগে, সেক্ষেত্রে জামাত নেতা এবং বর্তমান এমপি আবদুল্লাহ মাহমুদ তাহের ভাইকে জিজ্ঞেস করবেন। দেখেন, আমি গণ অভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। তো সেই ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমার অনেকের সাথে কথা বলতে হয়েছে। আমি বিশেষ করে এই বিষয়টা আমি 1 মিনিটে শেষ করি। তো সেক্ষেত্রে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করেছিলাম, ওই সময় তো আমরা বিশেষ করে যেহেতু ছাত্র নেতৃবৃন্দ, আমাদের জুনিয়র বা যারা আসলে ছাত্র সংগঠন ছিল, তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক। তো আমি জানতাম যে তিনি আসলে হেফাজতে ইসলাম, জামাত ইসলামের সাথে তিনি কথা বলছেন, তাদের সাথে বিভিন্ন সংলাপ করছেন। তো আমি তাকে গণ অভ্যুত্থানের পরে জিজ্ঞেস করেছিলাম যে ওই সময় জামাতের কার সাথে আপনার সমন্বয় হয়। তিনি আমাকে আবদুল্লাহ মাহমুদ তাহের ভাইয়ের কথা বলেছিলেন এবং পরবর্তীতে আমি তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আসলে গণ অভ্যুত্থানের সময় কি কথা হয়েছিল আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে। তিনি আমাকে বললেন যে ওই সময় আসলে মূল সমন্বয় বা যোগাযোগ সেটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে হতো এবং তিনি আমাকে ওই সময় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও টেলিফোনে কথা বলিয়ে দিয়েছিলেন। তার মানে কি? তার মানে আমাদের এটা কি 5 আগস্টের আগের কথা বলছেন? এক্স্যাক্টলি, এটা গণঅভ্যুত্থানের সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী তখন কোথায় ছিলেন? তিনি তখন কোথা থেকে যোগাযোগ করেছেন? তখন তো তার স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কোথায় ছিলেন? তিনি বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব। একদম তাকে গুম করা হয়েছিল এবং সে সময় তিনি তাকে গুম করে সীমান্তের ওই পারে তাকে ফেলে রেখেছিল। সমস্ত গণমাধ্যম এসেছে। দেখেন, তাকে কেন গুম করা হয়, তার মূল কারণটা ছিল যে তিনি এখন যেভাবে কথা বলছেন না, তার মেধা, যোগ্যতা, তার আসলে বুদ্ধি, তার চিন্তা কতটা উর্বর এবং তিনি যেভাবে ন্যারেটিভ সৃষ্টি করেন, আপনার প্রোগ্রামের নামও পলিটিক্যাল ন্যারেটিভ, তাই না? তো এটা শেখ হাসিনা বুঝতে পারছিল, যে কারণে শেখ হাসিনা তাকে আসলে গুম করে এবং পরবর্তীতে সীমান্তের ওই পারে তাকে ফেলে রেখে দেয়। মানে মূলত বিষয়টা আন্তর্জাতিকভাবে শেষ করবো, এটা একটু এই বিষয়টা শেষ করি, আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। আপনি যে প্রশ্ন করবেন আমি তো জানি, কারণ আমি তো পলিটিক্স করি, আমি জানি যে আপনার এই প্রশ্নের পরে কি হবে। তা আমি উত্তর দিই, তাহলে গল্পটা সাজাইতে সুন্দর হয়, মানে ইতিহাসটা যেভাবে ঘটেছে সেটা বলতে আমার জন্য সহজ হয়। তো তিনি গুম হওয়ার পরে যখন সীমান্তের ওই পারে তাকে আসলে পাওয়া গেল, তো এরপরে তো তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করে, তার নামে মামলা হয়, তিনি জেল খাটেন। এরপরে তিনি ওই দেশে জামিন পান। জামিন পাওয়ার যে শর্ত ছিল সেটি হলো তিনি ইন্ডিয়া ত্যাগ করতে পারবেন না। তারপরে তার মামলা চলতে থাকে, তিনি আদালতে হাজিরা দেন। পারবেন না তার মানে হচ্ছে ইন্ডিয়াতেই তাহলে ইন্ডিয়ান প্রশাসন দ্বারা তাকে, আমি একটু শেষ করে দিই তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। সেটি হলো যে তিনি ইন্ডিয়া ত্যাগ করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ একজন আপনার জামিন পায়, তিনি কি আসলে প্রশাসনের ওই মানে নজরদারির মধ্যে থাকেন? না, তিনি তার মতন চলেন ফেরেন। আমরা যারা রাজনীতি করেছি, আমিও তো আপনার জেলে ছিলাম, জামিনে মুক্ত ছিলাম। 5 আগস্টের পরে আমার মামলাগুলো প্রত্যাহার হয়েছে। তো এর আগে কি আমি ওই ডিবির বা গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের যে নজরদারি, আমি কি পুরোপুরি সেটিতেই ছিলাম? না, আমার মতন আমি কাজ করতে পেরেছি, কথা বলেছি। হ্যাঁ, কখনো কখনো তারা তাদের অবজারভেশনটা বাড়িয়ে দিয়েছিল। একজন মানুষ, এক্স্যাক্টলি, সেক্ষেত্রে ওনার চলাফেরা, ওনার কথা বলা, এগুলো আসলে ট্র্যাক হতো কিনা?
বা জি, আমি ওই প্রশ্নের উত্তর দিব। তো তিনি জামিন পেয়েছিলেন, তার মামলা চলছিল। একটা পর্যায়ে সম্ভবত 2021 সালে তিনি আসলে খালাস পান। তো খালাস পাওয়ার পরে তিনি আসলে বাংলাদেশে ফেরার পাসপোর্ট পাচ্ছিলেন না। তো এরপরে তিনি সেখানে থাকেন এবং একটা রিসর্ট তিনি আসলে ভাড়া করেছিলেন, একটা রুম। শুরুতে আসলে 2টা রুম ছিল। তাকে যে সহযোগিতা করত তার নাম মনির। তিনি ওইখানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তো এনিও তার সাথে পরিচয় হয়। তো তারপরে আসলে একটা রুমে ওই মনির সাহেব থাকতেন, আর একটা রুমে আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই থাকতেন। তো একটা সময় তিনি আরেকটা রুম ছেড়ে দেন, মানে হয়তো মানে ওইখানকার কস্ট অনেক বেশি, তো হাই আমার কাছে মনে হয়, আই ডোন্ট নো। তো একটা রুমে তিনি একাই থাকতেন, মাঝে মধ্যে মনির ভাই যেতেন। দেখেন, আমি এই কথাগুলো কিন্তু আমি শুনেছি আমাদের ওই মনির ভাইয়ের কাছ থেকে, মানে যিনি তার সাথে থাকতেন, এবং তিনি প্রতিদিনই সেখানে যেতেন। মানে একটা সময় পর্যন্ত একসাথে ছিলেন, পরবর্তীতে তিনি প্রতিদিন যেতেন, তার রুমটা ছেড়ে দেওয়া হয়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তো আহ, আহ, তিনি আসলে গণঅভ্যুত্থানের সময় না, গণঅভ্যুত্থানের আগে থেকেই নুরুল হক নূর এবং আমার সাথে যোগাযোগ হয়। শুরুতে যেটি হয়েছিল যে নুরুল হক গণঅভ্যুত্থানের নূর, কত আগে থেকে আপনাদের সঙ্গে এটা যোগাযোগ? যুগপৎ আন্দোলন যে সময় চলে সেই সময় থেকে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন শুরু হয়, তার পরপরই। তো নুরুল হক নূরের সাথে তার কথা হতো প্রায়। তো তিনি একদিন নুরুল হক নূরকে বললেন যে তোমরা তো দেশে আছো, যে কোনো সময় অ্যারেস্ট হতে পারো, গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে আছে, তো সেক্ষেত্রে তোমাদের দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতার নাম্বার আমাকে দাও। তখন আমি যেহেতু পার্টি সেক্রেটারি, নুরুল হক নূর সালাউদ্দিন আহমেদ ভাইকে আমার নাম্বার দিয়েছিল, এবং নুরুল হক নূর তার নাম্বারটা আমার কাছে শেয়ার করেছিল। সম্ভবত আমি, যেহেতু আমার কথা নুরুল হক নূর বলেছে সে সিনিয়র মানুষ, আমি যোগাযোগ করেছিলাম। তো তারপর থেকে কন্টিনিউয়াসলি তার সাথে আমার কথা হতো। তিনি প্রায়ই মানে ফোন দিতেন বা আমি দিতাম। তার এই যে বুদ্ধি, তার চিন্তা, আপনি তো বুঝতেছেন। তো কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতো, যে কারণে আমি প্রায়ই তার সাথে কথা বলতাম। মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা তিনি বিভিন্ন ইতিহাস পরামর্শ আমাকে দিতেন। তো এই জায়গা থেকে একটা খুব গভীর সম্পর্ক তার সাথে সৃষ্টি হয়ে যায় আমার এবং নুরুল হক নূরের। এবং তিনি আমাকে এবং নূরকে তার ছোট ভাইয়ের মতনই দেখেন, মানে আপন ছোট ভাইকে আমার কাছে মনে হয় যেভাবে দেখেন, আমাদেরকেও তিনি সেভাবে দেখেন। এবং তিনি প্রায়ই একটা কথা বলতেন যে দেখো রাশেদ, তোমরা তো বাংলাদেশের তরুণদের নেতৃত্ব দিচ্ছ, বাংলাদেশে যদি তরুণরা কিছু না করতে পারে, আমরা কখনো দেশে ফিরতে পারবো না, এবং বাংলাদেশের পরিবর্তন হবে না, এই ফ্যাসিবাদ মুক্ত মানুষ হতে পারবে না। তার দেখেন, মানে তিনি কিন্তু জামিনে, যখন পুরোপুরি জামিনের পরে যখন মুক্তি পেয়েছেন, সেই সময় তিনি তার স্বাধীনভাবে সেখানে থেকেছেন। যেমন বিদেশে তো অনেকে গিয়ে থাকছে না বাংলাদেশের মানুষ, ঠিক ওইভাবে যেহেতু তার খালাস হয়ে গেছে, তিনি দেশে ফিরতে পারছেন না, তো তিনি যোগাযোগ করতে পেরেছেন। আমি তো আপনাকে বললাম জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে জিজ্ঞেস করেন, যেহেতু আমার কথা আপনার হয়তো না, বিশ্বাস এখন নাও আসলে হতে যেহেতু পারে। এখন আসলে আমি জাস্ট যেহেতু আপনাকে আপনি বললাম, আছেন, বিশ্বাস আপনার কাছ অবিশ্বাস থেকেই এটা আমরা আসলে এটা তথ্যগুলো, আসলে আপনার বিষয় না, বা আপনি মানুষের আসলে একটা বিষয়। ন্যাশনাল টেলিভিশনের জায়গায় কথা বলছেন, তো ডেফিনেটলি আপনার কাছে আমি enough। অনেক বলেছি এই জি, বিষয়ে। জি। আরেকটা সংযুক্ত প্রশ্ন আর কি, তাহলে 2021-এর পর থেকে বলা চলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি আসলে এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে পরোক্ষভাবে সক্রিয় ছিলেন, আপনাদের সঙ্গে যোগাযোগ পরোক্ষ হবে করেছেন। না, প্রত্যক্ষভাবে ছিলেন। তিনি স্থায়ী কমিটির মিটিংয়ে অংশ নিতেন, মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়া তার কাছে কিন্তু প্রশ্ন তার করলে তিনি উত্তর ফেরাটা, তিনি দিয়েছেন। যেভাবে আসলে ফিরলেন, সেই ফেরাটা কিন্তু এক ধরনের, তাহলে মানে সেই ফেরাটা আবার একটা গল্পের মতো করে ফেরা। উনি যদি একটা লম্বা সময়ে এরকম আচ্ছা, যোগাযোগ করবার আপনাকে মতো আমি প্রশ্ন জায়গায়। করি, আমাদের জি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন না? যখন নেতাকর্মীরা গিয়েছে, তিনি দেখা করেছেন, কথা বলেছেন। তিনি স্কাইপের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তিনি বিভিন্ন জনসভায়, ঘরোয়া সভায় অংশ নিয়েছেন না? ঠিক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত একটা প্রশ্ন, যে কারণে ভারত নিয়ে অনেকে কথা তোলে, যে মানে সেখানে লন্ডন তো আর ভারতের অবস্থাটা তো আমি এক তো নয়। সেটাই বললাম, এই জন্যই বললাম যে ভারত একটি প্রশ্ন। তারপরেও তিনি তার জায়গা থেকে যতটা সেফটি সিকিউরিটি রেখে কথা বলা যায়, কাজ করা যায়, তিনি সেটি করেছেন। যেমন জি, যেমন পরিষ্কার তিনি বুঝতে তিনি পারছি। তিনি নুরুল হক নূর আমার সাথে কথা বলেছেন, জি, তাই না? হ্যাঁ, এখন আপনি তিনি বললেন তো ওই যে যে আপনি যেটা বললেন দলের যে কমিটির মিটিংয়েও তিনি তিনি। যে মানে মানে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম সরাসরি কথাগুলো বলার সুযোগ পেয়েছেন, ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী যে এই কাজগুলো করতেছেন, এটা তো আসলে কেউ বুঝতেছে না অনেকটা। জি, অর্থাৎ মানে বলা যায় যে অনেকটা ছায়া শক্তি হিসেবে তিনি পিছন থেকে সমন্বয় করেছেন। তার মানে এটা বলাই যায় রাশিদ খান, গুমের যেই
বিস্তারিত তথ্য আমরা দেখেছি, বিভীষিকাময় তথ্য আমরা দেখেছি, প্রমাণ সহ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা আসলে ঘটেনি। আমি আগেই বলেছিলাম যে আপনি যে তার সম্পর্কে স্টাডি করা আপনার দরকার ছিল। হুম হুম। তাকে গুম করা হয়েছিল। অবশ্যই এবং গুম করা হয়েছিল, কিন্তু হ্যাঁ, 2021 সালের পর থেকে। না সেটা তো তিনি তখন তো তিনি নির্বাসিত আমি জীবনে। তখনকার কথাই বলছি, আপনিও আমার প্রশ্নটা একটু তো তিনি তো মনোযোগ পুরো দিয়ে শুনুন। টাইমটাই গুম ছিলেন না, তিনি গুম হয়েছিলেন। এর পরবর্তী আমি সেটাই বলার বাংলাদেশের চেষ্টা সমস্ত করছি। মিডিয়াতে নিউজ হয়েছে, সবাই জানতো একদম, তিনি যে সময় একদম। উদ্ধার হয়েছেন, মামলা হয়েছে, মামলা চলমান ছিল, ভারতের সমস্ত মিডিয়ায় প্রচারিত হয়েছে, এটা খুব ওপেন সিক্রেট। একদমই একদমই তাই, কিন্তু আমার কথা হচ্ছে যে 21 সালের পর থেকে ওনার অবস্থানটা সহনীয় পর্যায়ে ছিল। 21 উনি সালের পর যোগাযোগ থেকে তো করতে পারতেন, কথা বলতে উনি পারতেন। সেখানে একটা রিসোর্টে তিনি রুমে ভাড়া থাকতেন। জি। পুরো রিসোর্টে না, একটা জি। রুম নিয়ে তিনি ভাড়া এবং থাকতেন। শর্ত ছিল এটাই, উনি ফেরত আসতে পারবেন না বাংলাদেশে। 24-এর না, পর সেই না, অবস্থার ওই পরিবর্তন শর্ত ঘটেছে। ছিল আগে, যতক্ষণ না পর্যন্ত মামলা থেকে খালাস পেয়েছেন। হুম। বাট খালাস পাওয়ার পরে বাংলাদেশের সরকার তাকে পাসপোর্ট দিচ্ছিল না। যেমন আমি জি 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 জি। আমি কিন্তু পাসপোর্ট পাইতাম না। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট আমি না গণ পেলে- অভ্যুত্থানের পরে পাসপোর্ট পেয়েছি। আমি আগেই পাসপোর্ট 2021 সালে সম্ভবত করতে দিয়েছিলাম, সেই কিন্তু আমি পাসপোর্ট আর আসলে হয়ে ফেরেনি। ব্ল্যাক লিস্টে ছিলাম। মানে আমাকে পাসপোর্ট দেওয়া যাবে না, ভাবছিল যে আমি পাসপোর্ট পেলে হয়তো দেশের বাইরে পালিয়ে যেতে পারি। দেখেন ঘটনা এরকম যে কাউকে দেশের বাইরে বাইরে পালাইতে দিবে না। কারণ আমি যদি পালাই যাই হয়তো আমি ষড়যন্ত্র করব। আমি যেহেতু পরিচিত ফিগার ছিলাম, আমার যেহেতু মানে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তো তারা ভাবছিল দেশের বাইরে গেলে হয়তো আমি থ্রেট, এরকম। আবার দেশের বাইরে যারা ছিল তারা আবার দেশে আসলে থ্রেট, এরকম একটা চিন্তা ওই ফ্যাসিজমের ছিল। জি, তাহলে আপনি পরিচিত মুখ, আপনি একজন তরুণ নেতা, সেখান থেকেই তাহলে আসি। প্রশ্নের শুরুতেই আসলে আমরা গভীরে ঢুকে গিয়েছিলাম, আবার একটু ওপরের দিকে আসি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আপনাদের শুরু। তারপরে আপনারা বললেন যে রাজনীতিতে পরিবর্তন আনবেন, মানে বিএনপি এবং আওয়ামী লীগের যে পরিবারতন্ত্র রাজনীতি, সেই রাজনীতি থেকে বের হয়ে আমরা একটা বিকল্প রাজনৈতিক শক্তি করবার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়ে গণ অধিকার পরিষদ গঠন, এবং তারপর মোটামুটি বলা চলে যে 2025 সালের ডিসেম্বরে আপনি সেই রাজনৈতিক দল ত্যাগ করলেন, বিএনপিতে যোগ দিলেন। আপনার এই সিদ্ধান্তই, আপনি শুরুর দিকে যে বিকল্প ধারার রাজনীতি করতে চেয়েছিলেন, যে আদর্শ, সেই আদর্শের সাথে এক ধরনের আপোষ হলো কিনা? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক হিস্ট্রি বলা লাগবে। ছোট করে বলুন আপনি। আমি 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং সেই সময় একদম শুরুতে আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি অ্যারেস্ট হয়েছি। আমি অ্যারেস্ট হওয়ার পরে নুরুল হক নূরের উত্থান হয়েছে, নুরুল হক নূর নেতৃত্ব দিয়েছে। আবার জেল থেকে আমরা আমি সহ আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছিলাম। তো অ্যারেস্ট হওয়ার পরে আবার সমন্বিতভাবে আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। এরপরে 19 সালের ডাকসু নির্বাচন, নুরুল হক নূর ভিপি প্রার্থী ছিল, আমি জিএস প্রার্থী ছিলাম। আমরা দুজনই পাশ করেছিলাম, কিন্তু নুরুল হক নূরের পদ ঘোষণা করা হয়, আমারটা আসলে ঘোষণা করা হয়নি। এরপরে বাংলাদেশে অসংখ্য আন্দোলন, যেমন নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে আরও অনেক আন্দোলন আমরা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপরে জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়া, যুগপৎ আন্দোলন করা, 24-এর ডামি নির্বাচনের আগে যে দমন পীড়ন, ওর মধ্যেও কিন্তু আমরা মানে লুকিয়ে থেকে, পালিয়ে থেকে যতটা রাজপথে সক্রিয় থাকা যায়, হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করেছি। তো ওই যে যুগপৎ আন্দোলন, সেই সময় থেকে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো দলীয় সম্পর্ক, মানে ব্যক্তিগত এবং দলীয় আলোচনা দুটাই ছিল। তিনি আমাকে বিশ্বাস করতেন, যেহেতু একটা আন্দোলনের আমি নেতৃত্ব দিয়েছি। ওই সময় তিনি আমাকে পর্যবেক্ষণ করেছেন যে আমি কতটা সততার সহিত আমি আসলে রাজপথে ছিলাম। যেমন একটা উদাহরণ দিই, যে আওয়ামী লীগের ওই সময়কার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার সাথে 19 সদস্যের একটা প্রতিনিধি দল, বা 21 সদস্যের, আমার একজ্যাক্ট সঠিক সংখ্যা মনে নেই, সংখ্যাটা মনে নাই। তো ওই সময় যে আপনার সাক্ষাৎ হয়, তিনি ডেকেছিলেন, মানে ওই সময়কার স্বৈররানী শেখ হাসিনার পক্ষ থেকে। তো যাই হোক, 21 সদস্যের ওই টিম তারা সাক্ষাৎ করে, সেখানে কিন্তু আমার নাম ছিল না। কিন্তু ওই সময় একদম মূল বা টপ নেতৃত্বের জায়গায় আমি ছিলাম। আমি সেই সময় যাইনি। এর কারণটা হলো যে আমি চিন্তা করেছিলাম যে আমি যদি ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করতে যাই, আমি হয়তো ভয় পেয়ে যেতে পারি, এবং ভয় পেয়ে আমি হয়তো নিজেকে এই নেতৃত্বের জায়গায় আর নাও রাখতে পারি। সুতরাং আমি যাব না, আমি রাজপথে থাকব। এই আমার সামনে যত মানুষ আছে, এরা আমার শক্তি, এরা সাহস, এই সাহস আমি হারাইতে চাই না। সেটি কিন্তু হয়েছিল।
তো পরবর্তীতে যে সময় আমাদের ওই 21 জন সদস্য তারা গিয়ে আন্দোলন প্রত্যাহার করলো, আমি কিন্তু চুপ থাকলাম, কারণ তারা এসে বললো আমাদেরকে ভয় দেখিয়েছে, আপনি যদি আন্দোলন কন্টিনিউ করেন আমাদের জীবন চলে যাবে। আল্লাহর কি অশেষ রহমত, মানে সৎ চিন্তা থাকলে যা হয়। জি, মতিয়া চৌধুরী, সেই আমরা আপনার- গল্পে অন্য জায়গায় চলে যাচ্ছি, না, আমরা একটু সেই আপনার জায়গাটা থাকি। উত্তরেই আসবো, জি। আমি সেখানে বলতেছি। মতিয়া চৌধুরী ওই সময় বলেছিল, মানে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। তো তখন আবার নতুনভাবে আন্দোলন ঘোষণা দেওয়ার সুযোগ তৈরি হয়, তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে আবারও আন্দোলন শুরু হবে, যে কারণে আমি শেখ হাসিনার চক্ষুশূলে পরিণত হই হয়েছে। এবং আমাকে অ্যারেস্ট করা হয় পরবর্তীতে যখন তারা সুযোগ পায়। তো এই বিষয়গুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি পর্যবেক্ষণ করেছেন, তাই না? তো পর্যবেক্ষণ করার পরে তার কাছে মনে হয়েছে যে আমাকে এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা দরকার, যেহেতু আমি রাজনীতির মাঠের মানুষ, মাঠ থেকে উঠে এসেছি। আমি রিমান্ডে ছিলাম, রিমান্ডে থাকা অবস্থায় এমন কোনো কথা বলি নাই যে কারণে অন্যান্য মাঠে যে নেতৃত্ব ছিল তাদের কোনো ক্ষতি হয়। ক্ষতি হতে অর্থাৎ পারে। আমি সর্বত্র আমার একটা পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি তার চোখে, তার কাছে। তো এই জন্য তিনি আস্থা বিশ্বাস রাখেন, আমিও তার উপর আস্থা বিশ্বাস রাখি। জি। এবং এই 24-এর নির্বাচনের আগে আমাকে, নুরুল হক নূরকে, মেজর জেনারেল ইব্রাহিম সাহেবের বাসায় ডিজিএফের একজন কর্নেল, তিনি নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমাদেরকে এমপি বানাবেন। আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম যে নিশ্চয়ই আপনি চান না আমরা যে সংগ্রাম করে এসেছি সেই সংগ্রামটা শেষ হয়ে যাক, মানুষ কিন্তু আমাদেরকে বিশ্বাস করবে না, নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। তো এই কথা বলার পরে 2বার আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। এরপরে যুগপৎ আন্দোলনের সময় আমার নামে ওয়ারেন্ট জারি হয়। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার জন্য একজন আইনজীবী নির্দিষ্ট করেছিলেন, সেই আইনজীবী বর্তমান আইনমন্ত্রী। অর্থাৎ অনেকে হয়তো ভাবছে যে রাশেদ খান একটা দলে মানে ছিল, একটা দলের সেক্রেটারি ছিল, সেখান থেকে সে বিএনপির একটা রাজনৈতিক দায়িত্ব পেয়ে গেল, অন্য দায়িত্ব পেত। তো এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমি দলের সাধারণ সম্পাদক থাকলেও, আপনার প্রশ্নের উত্তরে আসতেছি, থাকলেও আমার সাথে কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যোগাযোগ ছিল। অর্থাৎ জনাব তারেক রহমান বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে এইভাবে আমাকে জেনেছেন, চিনেছেন বা তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো যে সময় আসলে এই 26-এর নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার যে আরপিও সংশোধন করে, সেই আরপিও সংশোধন করে এমন একটি প্রক্রিয়া করে যে আসলে বড় দলের প্রতীকে নির্বাচন করা যাবে না। আর বাংলাদেশের বাস্তবতায় আসলে বড় দলের প্রতীক ছাড়া আমাদের মতন যারা মাঝারি দলের নেতা বা ছোট দলের নেতা, তাদের জন্য পাশ করা কঠিন ছিল। তখন আমি নুরুল হক নূরের সাথে আলোচনা করে আমরা এক প্রকার সিদ্ধান্তে আসি যে আমি ধানের শেষ প্রতীকে ইলেকশন করি বিএনপিতে জয়েন করার মধ্য দিয়ে, যে কারণে আলোচনার ভিত্তিতে আমি কিন্তু বিএনপিতে জয়েন করেছি। আপনার প্রশ্ন ছিল যে আপনাদের তো স্বপ্ন ছিল 2 পরিবারের বাইরে। দেখেন, যদি 2 পরিবারের বাইরেই এই স্বপ্ন থাকে তাহলে তো আমি সে আগে থেকে আমরা যুগপৎ আন্দোলন করি না এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোনো কিছু করি না। এখন আপনি আসলে কোনটাকে পরিবারতন্ত্র বলবেন আর কোনটাকে গণতন্ত্র বলবেন? দেখেন, সেখানে আমরা যাব। বিএনপির একটু নেতৃবৃন্দ বলবেন আমাকে যে গণ অধিকার পরিষদ যে রাজনীতি করতে চেয়েছিল, বিএনপি কি সেই রাজনীতি করে? এক্স্যাক্টলি আসবো আপনার প্রশ্নের উত্তরে। দেখেন, মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো আগে থেকে কাজ করার অভিজ্ঞতাও আছে এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তারা কি চায়? তারা কি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে নেয়নি? আপনি বলেন, যদি এই মুহূর্তে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাইরে অন্য যে কোনো লিডারশিপ বিএনপির চেয়ারম্যান হিসেবে বসিয়ে দেন, যারা নেতাকর্মী সমর্থকবৃন্দ বাংলাদেশের জনগণ সেটাকে মানবে? বাংলাদেশের জনগণ, আমি ধরে নিলাম যে এটা পরিবারতন্ত্র, বাংলাদেশের জনগণ এটাকে মেনে নিয়েছে, তারা ভোট দিচ্ছে, তাই না? বাংলাদেশের জনগণের এই স্বাধীনতাতে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। একদমই পারি না। যদি আপনি হস্তক্ষেপ করেন তাহলে তো আপনি অপরাধ করতেছেন। অর্থাৎ বিএনপি সাধারণ যেভাবে মানুষ চলছে, যেটা চায় বিএনপি সেটাই যেভাবে একটা চলছে রাষ্ট্রের- মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জি। এটা গণতন্ত্র। এবং পরিষ্কার। বিএনপির সমর্থক নেতৃবৃন্দ তারা তাকেই নেতৃত্ব হিসেবে চায়। আওয়ামী লীগের বিষয়টা ভিন্ন। আওয়ামী লীগ একটি যেরকম ভাবে আসলে গঠিত হয়েছিল, পরবর্তীতে এই আওয়ামী লীগ দলটি কিন্তু দখল করা হয়। জি, আওয়ামী লীগ কিন্তু শুরুটা ছিল একটা আবার প্রশ্ন গণমানুষের দল। একই জায়গায় আসি, গণ বিএনপি অধিকার কিন্তু গণমানুষের পরিষদ দল, যে বা রাজনীতিটা বিএনপি করে সেই জি। রাজনীতিটাই কি বিএনপি করে? সেই রাজনীতি আপনার মনে করেন যে বিএনপি যে রাজনীতি করে, গণ অধিকার পরিষদ তার শতভাগ রাজনীতি করে না।
আবার গণ অধিকার পরিষদ যে রাজনীতি করে তার শতভাগ রাজনীতি তো না আপনি বিএনপি করে এবং না। এটা উত্তরটা একটু বলি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ গণ অধিকার পরিষদের। আপনি নুরুল হক নূরের কথা বললেন, উনিও একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা দুইজন দল থেকে বের হয়ে এসেছেন, এখন ওই দলের কি অবস্থা, বা আপনারা দুজন যদি বের হয়ে এসেও থাকেন তার মানে নিশ্চয়ই আপনাদের কোনো একটা মানে আপনারা সেই চিন্তাটা করেই দল থেকে বের হয়েছেন। আপনার তথ্যগত গ্যাপ আছে। নুরুল হক নূর দল থেকে বের হয়ে আসেনি। নুরুল হক নূর এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের সভাপতি, এবং নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, যেহেতু বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট হয়েছে। এরকম জোট অতীতেও হয়েছে, একসময় জামাত বিএনপির জোটে ছিল, আপনি তো জানেন। ঠিক একইভাবে আমি ব্যক্তি রাশেদ খান বিএনপিতে জয়েন করেছি, আমার মতন অসংখ্য মানুষ বিএনপিতে জয়েন করেছে, এমনকি জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। সুতরাং আমি গণ অধিকার পরিষদ থেকে এসেছি, ঠিক আছে, কিন্তু আমার কারণে গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কিছু আমি করি নাই, করতে দিইনি। বরং গণ অধিকার পরিষদের সাথে আমার এখনো পর্যন্ত সম্পর্ক আছে, নুরুল হক নূরের সাথে সম্পর্ক আছে। গত পরশুদিনই আমরা একসাথে বসেছি, প্রায় বসে কথা বলি, আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। একদমই তাই। আমি শুধু বুঝবার চেষ্টা করছি যে গণ অধিকার পরিষদ এবং বিএনপি একই ধাঁচের রাজনীতি করে কিনা। যদি নাই করে থাকে তাহলে এই যে লম্বা সময় গণ অধিকার পরিষদের ব্যানারের পেছনে আপনারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, একসাথে যুগপৎ আন্দোলন করেছেন, এই জায়গাটা থেকে তাহলে আসলে মানে আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম তখন গণ অধিকার পরিষদ বিএনপির ভিতরে মত পার্থক্য ছিল না, আদর্শিক পার্থক্য আমি দেখি নাই। এখন যেহেতু আমি গণ অধিকার পরিষদের দায়িত্বে নাই, সুতরাং এখন গণ অধিকার পরিষদ কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন নেতৃত্বে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমি রাখি না। বাট গণ অধিকার পরিষদে যারা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে। হ্যাঁ, গণ অধিকার পরিষদের মধ্যে কেউ কেউ আমি দেখেছি যে নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, কেউ কেউ আবার টকশোতে এসে, আপনার টকশোতে এসেও সমালোচনা করে, যে কারণে হয়তো আপনার মনের মধ্যে খটকা যে নুরুল হক। আমার মনের মধ্যে খটকা নেই। আমি আসলে দেখেন, আমরা খবর পড়ি, খবর বিশ্লেষণ করা আমাদের কাজ, আপনাকে প্রশ্নটা করাই আমাদের কাজ। অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু কথা বলা আমার কাজ। জি জি, অবশ্যই অবশ্যই। উত্তর দাও আমার মত করে উত্তর দাও আমার কাজ। একদমই আমি সেটাই বলছিলাম যে আপনার টকশোতে এসে কেউ কেউ হয়তো, যেহেতু নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের বক্তব্য তাহলে সরকারের পলিসি কেন্দ্রিক হওয়া উচিত, কিন্তু কেউ কেউ এসে আসলে বিপরীত লাইনে বক্তব্য দেয়, যে কারণে আজকে আপনার মনের মধ্যে এই প্রশ্ন যে আদর্শিক জায়গায় মিলটা আছে কিনা। দেখেন, এইটা আসলে হ্যাঁ, কেউ কেউ এই ধরনের বক্তব্য দেয়, সেটি নুরুল হক নূর একাধিকবার সতর্ক করেছে, সেটি সমাধানে উদ্যোগ নিয়েছে, এবং একটা পার্টির মধ্যে যেহেতু গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে উঠে আসার কারণে অনেকের নানান ধরনের মন্তব্য থাকতে পারে, বা হয়তো পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে, নানান বিষয় আছে। তো নুরুল হক নূর এগুলো আসলে কিভাবে সমাধান করা যায় অত্যন্ত আন্তরিকতার সহিত সে চেষ্টা চালাচ্ছে, এবং এই নোটগুলো আমিও তাকে দিই, এবং আমার এই বক্তব্য, আপনার এই বক্তব্য তার কাছে পৌঁছায়। আমি আশাবাদী দুই একজন বিপরীত সুরে কথা বললেও তারা হয়তো খুব দ্রুতই নিজেদেরকে শুধরিয়ে নিবে। এবং হ্যাঁ, আপনি এখন বিএনপির জোটে আছেন, তার মানে কি বিএনপি সরকারের সাথে আছেন, আপনার দায়িত্ব সরকারের পলিসিগুলোকে প্রমোট করা। কিন্তু আপনি যদি সরকারের পলিসি প্রমোট না করেন তাহলে আপনার দল সরকারের সাথে আছে, আপনি ভিন্ন পলিসি নেওয়া কিন্তু আপনার জন্যই বিব্রতকর। যে গণ অধিকার পরিষদ আছে বিএনপির সাথে, আসে তো বিএনপির বিপরীত লাইনে বক্তব্য দিচ্ছে, এটা কিন্তু তার জন্য, তার রাজনৈতিক চরিত্র নিয়েই কিন্তু প্রশ্ন আসে। তবে নুরুল হক নূর এই বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতার সহিত সমাধান করছে। আমার মনে হয় যে এখন আসলে ওই ধরনের বক্তব্য, হয়তো আগে আপনি দেখেছেন, এখন আসলে ওই ধরনের বক্তব্য দেওয়ার কেউ কথা না। নুরুল হক নূর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সমাধান করেছে, তার সাথেও আমার আলোচনা হয়েছে, হ্যাঁ, এবং এটা নিয়ে মাঝে মধ্যে তাকে বিব্রত হতে হয়। কিন্তু গণ অধিকার পরিষদে একবার ফ্র্যাকশন হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন। তো এখন তিনি আসলে মানে বলা যায় যে স্ক্রু খুব জোরে টাইটও দিতে পারছেন না, কারণ ওই যে আরেকটা ফ্র্যাকশন হওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তো তিনি একটু স্মুথলি এটা সমাধান করার চেষ্টা করছেন। আমি মনে করি তিনি সমাধান করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। জি, পরিষ্কার। সেক্ষেত্রে আমরা অনেকবার, ধরেন আপনি এবং নুরুল হক নূরকে আমরা অসংখ্যবার বলতে শুনেছি যে বড় দলগুলো ছোট দলকে ব্যবহার করতে চায়, তাহলে আমি কখনো বলি নাই। আমি আপনাকে বলি, আমি আমার ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমার বাবা সবসময় বিএনপিকে ভোট দিয়েছে, এবং কেন জন্য আই ডোন্ট নো, আমি সেটা আসলে আমার বুঝে ওঠার আগেই, মানে জন্মের পরপরই এই যে বাবা যে বিএনপিকে ভোট দেয়, তো সেই জায়গা থেকে আমি বুঝে ওঠার আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমার
ভালো লাগা শুরু হয়। তাহলে তো আপনি ছাত্র থেকেই তো আপনি একটু শেষ করতে চাচ্ছি। এখানেই প্রশ্ন করতে হবে, দুঃখিত। আপনি তো আমার কথা না শেষ করে তো প্রশ্ন করলে আমি মানে আপনি খেয়ে তো হারিয়ে ফেলবো। ছাত্র থেকেই তাহলে আপনি বিএনপির প্রতি আপনার আগ্রহ ছিল। ছাত্র থেকে না, গণঅধিকার আমি সেই সময় খুব ছোট। আচ্ছা, আমার এখনো গণঅধিকার মেমোরিতে যতটুকু পরিষদের- কাজ করে, জি, আমার মনে হয় আমি সেই সময় 1 2 3 এরকম পড়াশোনা করি আচ্ছা, এই ক্লাসে। আচ্ছা, তো মেমোরিতে কাজ করা শুরু করে, যেহেতু বাবাকে দেখি সে ধানের শেষে ভোট দিচ্ছে, তো পরিবার থেকে আসলে এক ধরনের মোহ সৃষ্টি হয়ে গেছে আমি বুঝে ওঠার আগেই। এরপরে আসলে যে সময় বিএনপি সরকার ক্ষমতায় 1 থেকে 6, সেটা কিন্তু আমার বেড়ে ওঠার বয়স। হ্যাঁ, তো সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি এক ধরনের ভালোবাসা, তার আদর্শ, তিনি যে আসলে দুর্নীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন নাই, এটা আসলে বড় একটি বিষয় ছিল আমার ভিতরে। তার যে আদর্শ সেটা আসলে ঢুকে যাওয়ার আরেকটা বিষয় হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেভাবে আসলে আপসীনভাবে সংগ্রাম করেছেন, এটা আসলে আমি বড় হওয়ার পরে, তো যে সময় এই যে আওয়ামী ফ্যাসিবাদের জামানায় তো আমরা বড় হয়েছি, এবং শেখ হাসিনার যে কলুষিত রাজনীতি, তার যে আসলে মানুষকে নির্যাতন করার রাজনীতি, সেটা শিকার তো আমি নিজে হয়েছি, তাই না? আমি 2018 সালের কোটা আন্দোলন করতে গিয়ে আমি টানা 15 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরও 3 দিন আমি পুলিশের হেফাজতে ছিলাম। আমার হাত বেঁধে, আমার চোখ বেঁধে, মুখের মধ্যে গামছা ঢুকিয়ে এডিসি ইশতিয়াক আহমেদ, যার বাবা বিচারপতি ছিল এবং দেশনেত্রীর বিরুদ্ধে একটি মামলার রায় দিয়েছিল, তো সেই লোকের ছেলে এডিসি ইশতিয়াক আহমেদ এই মুহূর্তে তিনি কারাগারে আছেন। এই জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি আসলে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তো সে আমাকে এভাবে নির্যাতন করেছিল। ঠিক একইভাবে দেশনেত্রীকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়, এবং তিনি আসলে চাইলে তো শেখ হাসিনার সাথে আপোষ করতে পারতেন, তিনি করেন না। এবং তার আগের বক্তব্যগুলো খেয়াল করেন, তিনি সবসময় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তো সব মিলিয়ে আসলে বিএনপির সাথে কাজ করতে আমার সমস্যা হয়নি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, আমি যে সময় ছোট, 2004 সালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওই সময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন সম্ভবত, তিনি ঝিনাইদহ জেলায় গিয়েছিলেন। আমি ওই সময় ছোট, আমি তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছিল। তো সেই স্মৃতি আমার এখনো আসলে মাথায় ভাসে। হ্যাঁ, সব মিলিয়ে আসলে মানে তাহলে তো মানে আপনি শুরু থেকেই বিএনপিতে আপনার যোগ দেওয়ার কথা ছিল, যোগ দেওয়ার কথা ছাত্রদলে না, যোগ আমি দেওয়ার আসলে এই কথা। মনে করেন যে একজন মানে- সমর্থক হিসেবে, বা আমার পরিবার বিএনপি কেন্দ্রিক ভোট দেয়, রাজনীতি কেউ করে না, হ্যাঁ, তো এরকম এর মধ্যেই ছিলাম। কিন্তু আমার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমি কোনো রাজনীতি করি নাই, কারণ আমি যে আইরনি রাশিদ আমি যে খান, আমি যে যারা ফ্যাকাল্টির আসলে ছাত্র ছিলাম, বিসিএস ক্যাডার হতে চেয়েছিল, যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিল, যারা 18 থেকে কোটা আন্দোলন নিয়ে পথে, তারপর 24-এ প্রাণ ঝরালো অনেকেই, তাদের কেউই আর বিসিএস ক্যাডার হলেন না, সবাই। অনেকে হয়েছে। আচ্ছা, আমার বন্ধুরা যারা আমার সাথে আন্দোলন করেছে, তারা অনেকে বিসিএস ক্যাডার হয়েছে। আমার বান্ধবীরা অনেকে, সেদিন এক বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে, ও ইংরেজি ডিপার্টমেন্টে পড়তো, ওর একটা ছেলে একটা মেয়ে সম্ভবত হবিগঞ্জে বা সিলেটের কোনো একটি জায়গায় আছে, সেখানে এসিল্যান্ড সম্ভবত। তো এরকম অসংখ্য বন্ধু বান্ধবী পুলিশের এসপি হয়েছে, তারপরে আপনার অ্যাডমিন ক্যাডার হয়েছে, তো অনেকে হয়েছে। আমরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের সাথে যারা ছিল তারা অধিকাংশই বিসিএস ক্যাডার হয়েছে, কেউ কেউ অন্যান্য চাকরিতে গেছে, কেউ কেউ উদ্যোক্তা হয়েছে। আমি নেতৃত্বের জায়গায় ছিলাম, আমার নামে মামলা ছিল। শেখ হাসিনার আমলে আমার চাকরি করার কোনো সুযোগ ছিল না। সুযোগ ছিল না। সুতরাং আমার বিষয়টা ভিন্ন, জি, নুরুল হক নুরের বিষয়টা ভিন্ন। কিন্তু আমাদের সাথে যারা আন্দোলনে ছিল মোটামুটি সবাই চাকরি পেয়েছে। পরিষ্কার। তাহলে এই যে আপনি ধরেন, আচ্ছা, আমি আগে যে দায়িত্বটা- কথা বলছিলাম আমি কিন্তু শেষ করতে পারি নাই। জি, শেষ করুন। যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, তো এই সংগ্রামগুলো তো আসলে সবার কাছে দৃশ্যমান, তাই না? এই সংগ্রাম করার কারণেই তো আসলে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। দেখেন, আমি কিন্তু একজন শ্রমিকের ছেলে, আমার 14 গোষ্ঠীতে কিন্তু কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা সরকারি চাকরি করে কেউ নাই, আমি একমাত্র। আমি যে একমাত্র হলাম আমার বংশে, কিভাবে? আমার ভিতরে একটা প্রচেষ্টা ছিল। ছোটবেলায় অনেকগুলো আসলে জুলুমের মুখোমুখি হয়েছি, এরপরে অনেক বৈষম্য দেখেছি। একবার এক মাতুব্বরের ছেলে আমাকে একটা গালি দিয়েছিল, মাথার ভিতরে এটা লেগেছিল, এবং আমি চিন্তা করলাম আমাকে বড় কিছু হতে হবে। নিজের ভিতরে এক ধরনের সংকল্প বদ্ধই হলাম যে বড় কিছু হতে হবে। আরও অনেকগুলো ঘটনা আছে। একজন শিক্ষককে আমি পেয়েছিলাম, যিনি আমাকে ক্লাস 9-এ পড়া অবস্থায় বলেছিল যে রাশেদ, তোদের মতন ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এটা আমার মাথার মধ্যে ঢুকেছিল। এরপরে
আরও কিছু শিক্ষক পেয়েছিলাম। আমি একজন ইংরেজি শিক্ষকের কাছে পড়তাম, তার নাম আরজ। তিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র ছিল। দেখেন, তিনি একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। তো মেয়েটার বিয়ে হয়ে যায়, যে কারণে ওই আরজ স্যার নেশাগ্রস্ত হয়ে যায়। তিনি খুব ইংরেজি ভালো পারতেন। তো আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় তার চাচা আবার আমার স্কুলের শিক্ষক ছিলেন। তো মাঝে মধ্যে মানে তার ভাস থেকে ভালো করার জন্য তা আমাদের মানে পড়াইতেন তিনি অবজারভেশনে রেখে। মানে তার একটা কোচিং ছিল ওই স্যারের, ওইখানে ওই আরও স্যার, আমি স্যার ডাকতাম, তিনি পড়াইতেন। তো তার ইংরেজি পড়ানোর স্টাইল আমার খুব ভালো লাগতো। দেখেন, এই মানুষটা নেশা করে, কিন্তু আমি তার কাছ থেকে ইংরেজি শিখেছি। মানে আমি যে এই পর্যন্ত এসেছি তো যাই হোক, তিনি এখন কোন অবস্থায় আছেন আমি জানি না। দেখি এবার আপনার এই শোতে অংশ নিয়ে তার কথা মনে পড়লো। আমি কিছুদিনের মধ্যে বাড়িতে যাব, তার খোঁজ নেওয়া দরকার, তিনি কোন অবস্থায় আছেন। আমি শেষবারের মতন তাকে অনুরোধ করব তার হাত ধরে, যে স্যার আপনি আর এই জগতে থেকেন না। জানি না আসলে স্যারের আপনি সময় নিন। জীবনটা আসলে আমি জানি না, আসলে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, বা এই পর্যন্ত যে এসেছি তার একটা অনেক বড় অবদান ভূমিকা রয়েছে। আছে। তার কথা মনে পড়ে আমি খুবই আবেগ আপ্লুত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সঠিক পথে আনেন। তো যাই হোক, সেই স্যারের কাছ থেকে আমি ইংরেজি শিখেছি। আরেকজন স্যার ছিলেন শামীম স্যার, জি। তার কাছ থেকে আমি শিখেছি। আরেকজন স্যার ছিলেন আমার স্কুলের ধর্ম শিক্ষক। আমি স্কুলে যেতাম না, তো খেলাধুলা করতাম। গ্রামে বড় হয়েছি, তো গ্রামের ছেলে। তো স্যার আমাকে প্রায় এসে বলতেন যে, আমার আব্বার কাছে অভিযোগ দিতেন যে ছেলে তো স্কুলে যাচ্ছে না। তো এই যে প্রতিদিন স্কুলে না অভিযোগ গিয়ে আপনি দিতেন, কোথায় যেতেন তাহলে? ঘুরে বেড়াতেন? না আসলে ঘুরে বলতে আমি গ্রামে জন্ম নেওয়া, আমি বললাম না আমার বংশে আসলে ওই তো এরকম মানে আশেপাশে ঘুরে এরকম বেড়াতেন স্কুলে না গিয়ে? এই গ্রামের অনেক গল্প আছে। তো যাই হোক, তো ওই স্যার আসলে আমাকে এই পর্যন্ত এসেছি তাদের অনেক ভূমিকা আছে। মানে আমি যে সময় সচেতন হয়েছি, আমি চিন্তা করতে শিখেছি যে আমাকে আসলে বড় কিছু হতে হবে। তো এই কয়েকজন মানুষের কথা বললাম, তাদের বিশাল অবদান আছে। আরেকজন শিক্ষক ছিলেন, তার নাম লালন স্যার, তিনি মারা গেছেন। তার কাছ থেকে আমি যে সময় আমি সায়েন্সে ছিলাম, সায়েন্সে একটু রেজাল্ট খারাপ করেছিলাম, যেহেতু আসলে ওইভাবে প্রাইভেট পড়তে পারতাম না, বলা যায় এক প্রকার আর্থিক সংকট ছিল। তো যতটুকু পেরেছি নিজে শিখেছি, এবং ওই ক্লাস 9 থেকে পড়াশোনা শুরু করি। তার আগে তো ওইভাবে আসলে গাইডলাইন পাইনি পড়াশোনা করার। তো লালন স্যার মারা গেছেন, তার কাছ থেকে আমি হিসাব বিজ্ঞান শিখেছিলাম। সায়েন্স থেকে হঠাৎ ইন্টারমিডিয়েট, তো ইন্টারমিডিয়েটে আপনার কমার্স, খুব জটিল পরিস্থিতিতে পড়েছিলাম। তো স্যার আমাকে শিখিয়েছিলেন। স্যারও মারা গেছেন। অর্থাৎ কিছু মানুষের অবদান আছে। আমি আবার যে সময় প্রাইভেট পড়তাম, আহ, আমার কাছ থেকে যেমন শামীম স্যার, তিনি বেতন নিতেন না। তার কাছ থেকে ইংরেজি শিখেছি। নানাভাবে আবার আরজ সহযোগিতা স্যার, করেছেন। তার কাছ থেকে শিখেছি। ওইখানে যতটুকু পারতাম দিতাম, না পারলে না দিতাম। তারা আমাকে শিখিয়েছেন। কেন যেন তারা আমার ভিতরে একটা প্রতিভা খুঁজে পেয়েছিল, যে রাশেদ খানকে শেখালে সে শিখবে, সে একটা জায়গায় যেতে পারবে। তো আমি আজকে যে রাশেদ খান, এই মানুষগুলো আসলে আমার পিছনে অনেক শ্রম দিয়েছে। আমি তাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়েছে, বাড়িতে গিয়েও দেখা করার চেষ্টা করেছি। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমার কাছে মনে হয় যে আজকে আমি যে রাশেদ খান, তাদের কারণেই। জি, তাদেরকে আমি অনেক ভালোবাসি। জি। এবং আমার জীবনে যারা ছোট বড় যে উপকারই করুক না কেন, আরেকজন মানুষ ছিল আমার গ্রামে, হুম। তারা বেশ ধনাঢ্য পরিবারের, তিনিও মারা গেছেন। সেই মুরব্বী, আমাদের একজন মহিলা, খুব হিজাবি ছিলেন, পর্দানশীল ছিলেন। আমি যে পড়তাম, আমার পড়ার জন্য তিনি খরচও দিয়েছেন। তো অনেক মানুষের ভালোবাসা এবং অনেক মানুষের অবদানে আজকে আমি এখানে এসেছি। আমি সবার প্রতি আমার অন্তরস্থল থেকে দোয়া করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে আরজ স্যারের অনেকদিন খোঁজ নেওয়া হয় না, আমি জানি না স্যার কেমন আছে। বাট আমি ইংরেজি শিখেছিলাম বলেই কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। একদমই তাই। হুম। তো স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমি স্যারের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। জি, আপনি আপনার জন্য শুভকামনা। আপনার নতুন দায়িত্ব আপনি সুন্দরভাবে পালন করবেন। সেই শুভকামনা আপনার জন্য রইল। আ কিন্তু এই সবকিছুকে ছাড়িয়ে আসলে আরো একটি প্রশ্ন, মানে আমাদের রাজনৈতিক জায়গাটায় এখন সৌহার্দ্যের বড়ই কমতি।
বাংলাদেশের রাজনৈতিক যেই প্রেক্ষাপট, এই জায়গা থেকে আসলে সৌহার্দ্য সম্প্রীতি এই জায়গাটায় আমরা বেশ কমতি দেখি। রাশেদ খান, আপনার প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে যখন আপনি নিয়োগ পেলেন, তারপরে আমরা আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনাকে লিখতে দেখেছি যে অসংখ্য বট আইডি থেকে আপনাকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে, বলা হচ্ছে আপনি চাটুকারিতার কারণে এই দায়িত্ব পেয়েছেন। দলে তো অনেক ত্যাগী লোকও ছিল, তাদের সবাইকে ছাপিয়ে আপনাকে যে দায়িত্বটা দেয়া হলো, আপনি এই জায়গায় নিজের মানে প্রয়োজনীয়তাটা কিভাবে অনুভব করেছেন এবং কেন আপনি এই দায়িত্বটা ডিজার্ভ করেন বলে আপনি মনে করেন? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে এই জায়গায় রাখার তিনি আসলে হয়তো গুরুত্বপূর্ণ মনে করেছেন, আমার উপর আস্থা বিশ্বাস রেখেছেন। এখন আপনি বলেন, আমি যে জায়গায় দায়িত্ব পেয়েছি, চাটুকারিতা করে, তোষামোদি করে এই পদ পাওয়া যায়? হয়তো অন্য পদ পাওয়া যায়। আপনি বলেন, রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় এই দায়িত্ব আগে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পালন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এবং অন্যান্য সময়। তো যারা এগুলো বলছে তারা জামাত এবং এনসিপির নেতাকর্মীরা। দেখলাম যে মানে তারা এমন একটি বয়ান সৃষ্টি করছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার রাজনৈতিক সহকারী হিসেবে কাকে দায়িত্ব দিবেন সেই পরামর্শ কেন জামাতের কাছ থেকে নেওয়া হলো না, সেই পরামর্শ কেন এনসিপির কাছ থেকে নেওয়া হলো না। আমি যে আমার জীবনের সংগ্রামের ইতিহাসগুলো বললাম, আমার বেড়ে ওঠা, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া, লড়াই চালিয়ে যাওয়া এবং নির্বাচন নিয়ে যে চক্রান্ত ছিল, সেই চক্রান্তকে নস্যাৎ করা, এই জন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। এর সবগুলোই মাননীয় প্রধানমন্ত্রী জানেন, জি তার নির্দেশনা মেনে, তার নেতৃত্ব মেনেই কাজ করেছি। জি, যেগুলো আমরা তো শুনলাম হঠাৎ করে তো এতক্ষণে। আসলে এরকম দায়িত্ব কাউকে দেয় না। আর আপনি মনে করেন যে 2 মাস 3 মাস আপনি চাটুকারিতা করলেন আর এর জন্য সরাসরি আপনাকে এই দায়িত্ব দিবে? হাউ ফানি। যারা বলতেছে তারা আসলে মূলত বলা যায় মনের মধ্যে আসলে আমার জন্য হিংসা, রাগ, ক্ষোভ এগুলো পোষণ করতেছে। একই সাথে এবং জামাত এবং এনসিপির রাজনীতির জন্য আমি থ্রেট, তারা জানে। কারণ জামাতের যে মিথ্যা ন্যারেটিভ, মুনাফিকি চরিত্র, জামাতের যে ভণ্ডামি, কয়েকটা উদাহরণ দিলেই কিন্তু ওদের ভণ্ডামি মানুষের সামনে চলে আসে। যে কাজটা আমি করতে পেরেছি খুব সহজ ভাষায়, আমার কথা রিক্সা চালকও বোঝে, আমার কথা একজন মানে অল্প শিক্ষিত মানুষও বোঝে, আমার কথা একজন উচ্চ শিক্ষিত মানুষও বোঝে। আমি যেহেতু একজন সাধারণ মানুষ, আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি সবাইকে মোটামুটি বোঝাইতে পারি। আমি সেই গ্রামের সহজ সরল ভাষাতেই কথা বলি এখনো পর্যন্ত, তাই না? খুব বেশি আসলে ওই আর্টিফিশিয়াল কথাবার্তা এগুলো আমি বলি না। তো যে কারণে সবাই আমাকে বোঝে। দেখেন, জামাত ইসলামের যে মুনাফিকি রাজনীতি, তার একটা উদাহরণ হলো যে জামাতের সব থেকে প্রজ্ঞাবান নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বলেছিলেন যে আমরা কোথায় বলেছি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। আচ্ছা, এরপরে এই যে নির্বাচিত হওয়ার পরে তাদের অনেক এমপি সংসদে দাঁড়িয়ে বলছে যে কোরআনের আইন কায়েম করতে হবে, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। এই যে মুনাফিকি রাজনীতি, তাই না? দেখবেন আমার আগে এই বিষয়গুলো নিয়ে খুব কথাবার্তা কেউ বলতো না, আমি বলা শুরু করেছি, এরপরে অনেকে বলছে। দ্বিতীয়ত, তাদের আরেকজন এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির, তিনি বলেছিলেন রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট। আপনি মুসলমান, আমিও মুসলমান। আচ্ছা, আমরা কি অন্য একটা ধর্মের যে উৎসব, সেটাকে কি আমাদের মুসলমান ধর্মের উৎসবের সাথে এক মনে করতে পারি? তিনি তার ধর্ম পালন করবেন, উৎসব পালন করবেন, আমি আমারটা করব। সেটাই হয়তো বলবার চেষ্টা করছি যে উৎসব উৎসবই। আমি ব্যাখ্যা দিই, ধর্মীয় উৎসব উৎসব উৎসবই, কিন্তু তারটা তার, আমারটা আমার। তারটা সে পালন করবে, একদম, আমারটা আমি করব। কিন্তু আমি এক বলতে পারি না যে তোমারটা আর আমারটা এক। তুমি হিন্দু, আমি মুসলমান। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে হিন্দু এবং মুসলমানের ধর্ম একরকম? বলা যায়? বলা যায় না। একজন হিন্দু, তার ধর্ম তার মতন, আমার ধর্ম আমার মতন। এই স্বাধীনতা, এই স্বকীয়তা আছে। যখন আপনি দুইটাকে শুধুমাত্র ভোটের জন্য মিলিয়ে ফেলবেন, সেটা অপরাধ এবং অন্যায় এবং কপটতা। তো এই যে শিশির মনির সাহেব, তিনি মানুষকে বিভ্রান্ত করলেন, বিশেষ করে আপনার সম্ভবত পূজা দেখতে গিয়ে, যে রোজা এবং পূজা একই রকম। এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করে অনেক ব্যাখ্যা মানুষের সামনে আমি দাঁড় করিয়েছি। তো মানুষ মোটামুটি এখন বুঝে, আমি একা না, আরো অনেকেই আছে। কিন্তু মানুষ নতুন দল, এনসিপি কেন আপনাকে থ্রেট মনে করবে? এনসিপির 18 মাসের যে অপরাধ,
যেমন কি অপরাধ নাসিরুদ্দিন এনসিপির? কি অপরাধ সেটা যদি আপনাকে বলতে হয় তাহলে শহীদ উসমান হাদি যে কথা বলেছিল সেটা দিয়েই বলতে হবে। এনসিপি 3টা অপরাধ আমি বলি নাই, শহীদ উসমান হাদি বলেছিল। প্রথমত, এনসিপি তারা জুলাই ঐক্যকে বিনষ্ট করেছে, এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগের মতন তারা আসলে জুলাইকে কুক্ষিগত করেছে, যেমনিভাবে 71কে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল। 3 নম্বর হলো তাদের অনেকে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, এনসিপি দুর্নীতির সাথে জড়িয়েছে। লাইনটা এরকম ছিল, যে ছেলেটা আপনার আন্দোলন চলাকালীন সময়ে বা আগে যার আসলে ময়লাযুক্ত শার্ট বা কম দামি প্যান্ট, এখন তারা কোটি কোটি টাকার মালিক, এই কথাগুলো এইভাবেই বলেছিল শহীদ উসমান হাদি। তাহলে এই কথাগুলো যে সময় আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে শহীদ উসমান হাদি এই কথা বলেছিল এনসিপি সম্পর্কে, এনসিপিকে তার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। শহীদ উসমান হাদি যেহেতু এনসিপির অনেকের রাজনৈতিক আইডল, তাই না? তো আপনার আইডল আপনার সম্পর্কে এই কথা বলে গেছে, আপনি বলেন যে শহীদ উসমান হাদি মিথ্যা বলে গেছে, এটা তো বলতেছেন না। তো এইভাবে কথাবার্তাগুলো বলার কারণে তারা মানে মানুষকে তো আমি বোঝাইতে পেরেছি যে এনসিপি, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি সে কি বলেছিল, সে বলেছিল যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র বিরোধী শক্তি, জামাত সংস্কার চায় না, জামাত সংস্কারের নামে ভণ্ডামি করছে, জামাত ভারতের এক্সটেনশন, মানে ভারতের একটি দল। তো এই কথাগুলো তো অনেকে ভুলে গিয়েছিল, আমি এই কথাগুলো আবার সামনে প্রায়ই আনি, মানুষকে আমি মনে করিয়ে দিই। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে এখন জামাতের মুখপাত্র হয়েছে, দেখো তোমাদের এই মুখপাত্র জামাত সম্পর্কে এই কথা বলেছিল, তার মানে কি তোমাদের লোকই বলেছে অতীতে যে তোমরা খারাপ, মানে জামাত ইসলাম মুনাফেক, এই কথাগুলো তো নাসিরুদ্দিন পাটোয়ারিরাই বলেছে। তো সেইগুলো আমি এখন স্মরণ করিয়ে দিচ্ছি। আমার পলিটিক্সের তো একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি হলো যে তুমি যে আজকে সংস্কারের কথা বলছো, তাই না, তোমরা বলছো যে আমরা সংস্কারের জন্য জোট করেছি, এই 11 দলীয় জোট সংস্কারের জোট, তুমি তো আগেই বলেছিলা যে জামাত ইসলাম সংস্কার চায় না। নাহিদ ইসলাম বলেছিল কি, যে পিয়ারের নামে চক্রান্ত করা হচ্ছে, পিয়ারের নামে এক ধরনের ধোঁকাবাজি করা হচ্ছে, জামাত ইসলাম সংস্কার চায় না, এই কথা নাহিদ ইসলাম বলেছিল না? তো এই কথাগুলো তো মানুষ ভুলে গিয়েছে, এই দেশের মানুষ অনেকটা আসলে স্মৃতিভ্রম আছে, মনে করা দিলে আবার মনে পড়ে। তো এই নাহিদ ইসলাম এখন বলছে যে আমরা আসলে নির্বাচনী জোট করেছিলাম। হাই নাহিদ ইসলাম, নির্বাচনী জোট করলেন, তাহলে এখন আবার কি এই জোট কেন রয়েছে? নির্বাচন শেষ, ভেঙে ফেলেন জোট। যদিও ভাঙতেছে, প্রথমে 11 দল ছিল, এরপরে খেলাপথ আন্দোলন বের হয়ে গেল 10 দল, গত পরশুদিন খেলাপথ মজলিস বের হয়ে গেছে 9 দল। দেখেন, আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দল হিসেবে জামাত ইসলামের পতন শুরু হয়েছে এবং শীঘ্রই আরো বড় পতন হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে বিরোধী দলের আবার পতন হয় নাকি? পতন হয় না, আপনি তো দেখতেছেন কেমনে পতন হচ্ছে, জোট ভেঙে যাচ্ছে। যাই হোক, অতীতে এনসিপি নেতৃবৃন্দ জামাত ইসলাম সম্পর্কে যা বলেছে, যেমন নাহিদ ইসলাম বলেছিল যে আসলে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। তাহলে আমাকে বলেন, নাহিদ ইসলাম যে এখন জামাতের নেতৃত্বে আন্দোলন করছে, এই আন্দোলনকে মানুষ গ্রহণ করবে? এই নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে? অর্থাৎ রাজনীতি যে আসলে আদর্শের জায়গায় নাই, সেটা এই 11 দলীয় জোটের কর্মসূচি, আচরণ, বক্তব্য সেটা আসলে প্রমাণ করে। এই 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, তাদের শুরুতেই এই প্রতারণা। প্রতিদিন তারা ব্যানারে লিখতেছে 11 দলীয় জোট, কিন্তু বাস্তবে তো 9 দল। তাহলে আপনি তো আপনার ব্যানারেই প্রতারণা শুরু করেছেন। তো যারা এইভাবে ব্যানারে 11 দল লেখে, 11 দলীয় জোট, তাই না, এই প্রতারকদের কথায় কি মানুষের আস্থা বিশ্বাস থাকে? 11 দলীয় জোটের মাধ্যমেই সরকারকে প্রতিহত করা হবে আরো একটি আন্দোলনের মাধ্যমে, সেরকম একটি আমরা দেখলাম যে আলোচনাও চলছে। কর্নেল অলি আহমেদ, জি। কর্নেল অলি আহমেদ, আমি দেখলাম গতকাল একটি বক্তব্য, তিনি বলছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম ছোট ছেলে। তো যাই হোক, এরপরে বলছে যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বা চেয়ারম্যান মামুনুল হক, এই 3 জন যদি এক হয়, বিএনপির পতন 1 সপ্তাহের মধ্যে হবে। আচ্ছা, তারা কি এক না? তারা কি আলাদা? নাকি এই যে দলগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এই জন্যই বললো যে তোমরা এক থাকো? নাকি আসলে এনসিপি এখন জামাতের থেকে বের হয়ে আসতে চায়, কোনটা? নাকি আসলে আপনার আরো অন্যান্য দল তারা বের হয়ে আসতে চায়, নাকি কর্নেল অলি আহমেদ নিজে বের হয়ে আসতে চায়? দেখেন, কর্নেল অলি আহমেদ অনেক বড় নেতা, তার সম্পর্কে আসলে সমালোচনা করার মতন যোগ্যতা আমার নাই, তারপরেও 2-1টা কথা বলি। দেখেন, মাসুদ করিম গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল। আমরা যে সময় আন্দোলন করছিলাম, এই মাসুদ করিম আমাদেরকে আসলে বিভ্রান্ত করত, মানে বিরোধী দলের আন্দোলন যাতে সফল না হয় এই জন্য মাসুদ করিম বিভিন্ন ধরনের লোকজন দিয়ে প্রোগ্রাম করাতো। তো এ নিয়ে তো অনেকের নাম এসেছে বিভিন্ন সময়, অনেকে আসলে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে। তো কর্নেল
অলি আহমেদ এই মাসুদ করিমের সাথে আসলে এক প্রকার বিভ্রান্তিতে যুক্ত হয়েছিলেন। তো মানে গোয়েন্দা সংস্থা ট্রাপে কিন্তু মাসুদ করিম যেভাবে ট্রাপ সৃষ্টি করেছিল সেই ট্রাপে কিন্তু কর্নেল অলি আহমেদ পড়েছিলেন। জি। তো আজকে আমি জানি না আসলে কর্নেল অলি আহমেদ কোন ট্রাপে পড়ে এইভাবে বিএনপি সরকারের এক সপ্তাহে পতন হয়ে যাবে যদি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ছোট ছেলে নাহিদ ইসলাম মানে তার ভাষায়, এবং মৌলানা মামুনুল হক তারা যদি এক হয় বিএনপি নাকি পতন হয়ে যাবে। এখন কেউ নিষেধ করেছে? একই তো আছেন। এক হয়ে ঘোষণা দেন যে আগামী অমুক তারিখে বিএনপি সরকারের পতনের দাবিতে আমাদের এক দফার আন্দোলন, এক দফা কর্মসূচি ঘোষণা করা হলো। নিষেধ করেছে কেউ? করেন ঘোষণা, আপত্তি তো নাই। মূলত যে প্রবলেমটা হয়েছে আপনাকে বলি, জামাত ইসলামের নেতৃত্বে যে বিরোধী দল, এটাকে জনগণ আসলে প্রকৃতপক্ষে বিরোধী দল হিসেবে মনে করছে না। প্রায়ই কিন্তু সমালোচনা করে টকশোতে, বিভিন্ন জায়গায়, সেমিনারে, যে তারা তো অযোগ্য বিরোধী দল। যেমন তাদের এমপিরা সংসদে কেউ পর্দা চাই, কেউ ওভেন চাই, কেউ ওয়াশিং মেশিন চাই, কেউ অফিস চাই, কেউ আবার আপনার গাড়ি চাই। তো এইগুলো মোটামুটি দেখে মানুষ খুবই বিরক্ত। মানুষ বলছে তোমরা নির্বাচনের আগে বললা যে তোমাদের গাড়ি লাগবে না, সরকারি সুযোগ সুবিধা লাগবে না। এখন জামাতের আমি নিজেই বলতেছে কেউ যদি ব্যক্তিগতভাবে এগুলোর আবদার করে আমাদের এ নিয়ে আপত্তি নাই। যে সময় হাসনাত আবদুল্লাহ বলল মাননীয় স্পিকার আমার গাড়ি লাগবে, সেই সময় জামাতের আমির বলল ছোট ছেলে দিয়ে দেন, মানে অ্যালাউ করে দেন। এরপরে এনসিপির আরেকজন নেতা বলল যে মাননীয় স্পিকার আমরা বসতে পারি না, আমাদের অফিস দেন। তো বাবা আপনার যদি এলাকায় বসতে হবে, তাই না, তাহলে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে যান। তো এইগুলো দেখে মোটামুটি এই বিরোধী দলকে আসলে আর প্রকৃতপক্ষে বিরোধী দল মনে করতে পারতেছে না, যে কারণে তারা এখন গণঅভ্যুত্থান হুমকি দিয়ে নিজেদেরকে চাঙ্গা রাখতেছে যে আমরাই প্রকৃত বিরোধী দল। এইভাবে আসলে প্রকৃত বিরোধী দল হওয়া যাবে না। জামাতের জন্য, এনসিপির জন্য আমার পরামর্শ হলো যে আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, তাই না, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় প্রতিদিন যদি গণঅভ্যুত্থানের হুমকি দেন আর গণঅভ্যুত্থান ঘটাইতে না পারেন, তাহলে আপনাদের উপরে মানুষের আস্থা থাকবে না। মানুষের আস্থা ধরে রাখতে হলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে সরকারকে সহযোগিতা করা রাষ্ট্র পুনর্গঠনে। কারণ এই গণঅভ্যুত্থানে আপনারাও ছিলেন, আপনারা তো বিপরীত শক্তি না, আপনারা তো আওয়ামী লীগ না। আপনারা যদি আওয়ামী লীগের মতন কথা বলেন বিএনপির বিরুদ্ধে, তাহলে এইটা তো আসলে অত্যন্ত দুঃখজনক। দেখেন আওয়ামী লীগের, ছাত্রলীগের ফেসবুকের যে ভাষা, তাদের ফেসবুক পেজে বা তাদের আইডিতে, ঠিক জামাত ইসলাম এবং এনসিপির নেতাকর্মীদের ভাষা মোটামুটি একই রকম। সবাই মিলে এখন বিএনপির বিরুদ্ধে বিএনপি হটাও আন্দোলনে তারা নেমে পড়েছে। তার আগে একটি প্রশ্ন করতে চাই, যেখানে আসলে আপনি বলছিলেন যে আন্দোলনের কথা, গণঅভ্যুত্থানের কথা, আপনি কি মনে করেন আরো একবার যদি গণঅভ্যুত্থানের ডাক দেয় জামাত অথবা এনসিপি, সেইটা আসলে জনগণ সাড়া দিবে কিনা সেই আন্দোলনে? জামাতের নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে এটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিশ্বাস করে না। সে আগেই বলেছিল যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তো নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে না, সেখানে জনগণ কেমনে বিশ্বাস করে? তাহলে প্রতিদিন জনগণের সামনে প্রায় মানে যে কোনো রাজনৈতিক ইস্যুতে এটা তো আসলে এই ধরনের অভিযোগ বা এই স্লোগান তারা দিয়েই যাচ্ছেন যে আরো একটা গণঅভ্যুত্থান, রাজপথে নেমে আসা, বিপ্লব, এই শব্দগুলো তো বারবার ব্যবহৃত হচ্ছে। এই বাংলাদেশে জামাত এনসিপির নেতৃত্বে কোনো গণঅভ্যুত্থান হবে না। যারা 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে আরেকটি গণঅভ্যুত্থান হবে না। কারণ 18 মাসে তাদের যে অপকর্ম তাদের অনেকের, সেগুলো জাতির সামনে প্রকাশিত, জাতি এগুলো জানে। সুতরাং তাদের উপরে মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছে, তারা আবার ডাক দিলে মানুষ যাবে না। দেখেন তারা যে বিভাগীয় সমাবেশগুলো করতেছে, তারাও বুঝে কেন বলে এসব কথা? ওই যে বললাম যে মানুষ বিশ্বাস করতেছে না, মানুষ তাদেরকে মানতে চাইতেছে না বিরোধী দল হিসেবে। দেখাইতে হবে না যে আমি বিশাল হেডামালা বিরোধী দল, হ্যাঁ আমি তো সরকারের হুমকি দিতেছি, তাও কেন মানতেছে না? আচ্ছা বলেন তো আমাকে, যে সরকারের প্রটোকল নিয়ে, পুলিশি নিরাপত্তা নিয়ে মঞ্চে গিয়ে ভাষণ দিচ্ছে সরকারের বিরুদ্ধে, হ্যাঁ মঞ্চে গিয়ে মানে ফাটিয়ে ফেল দিচ্ছে যে আমরাই প্রকৃত বিরোধী দল। হ্যাঁ, তো এগুলো কি হয় নাকি? এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় জামাত এবং এনসিপি ভুল পথে আছে। জামাত এবং এনসিপির যে মিথ্যা বয়ানের রাজনীতি, সেটা মানুষ বুঝে ফেলিয়েছে। দেখেন তারাই যে কি নিয়ে তারাই সমাবেশগুলো করছে, কোনো ইস্যু আছে? তারা বলছে যে গণভোট এবং জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে। দেখেন গণভোট এবং জুলাই জাতীয় সনদ নিয়ে জামাত এনসিপি প্রতারণা করছে। তো বাংলাদেশে মিথ্যা বয়ানের রাজনীতি কারা করে না? না, সবাই করে না। এটা আপনার জামাতই বেশি করে, এনসিপির থেকেও জামাত বেশি করে। আচ্ছা আমি যে কথা বলছিলাম, দেখেন ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল সেটি হলো যে সেখানে ভিন্ন মত দেওয়া যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান
জাতীয় ঐক্যমত কমিশনের, সেদিন বলেছিলেন যে আপনারা কে কোন সংস্কারে ঐক্যমতে আসবেন আর কে কোন সংস্কারে ঐক্যমতে আসবেন না বা ভিন্ন মত দিবেন, সেগুলো সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। জি। তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছিল। তো বিএনপির কিছু ভিন্ন মত ছিল, Note of dissent ছিল, জামাতের জি। ছিল, এনসিপিরও ছিল, অন্যান্য দলেরও ছিল। পরবর্তীতে কি হলো, 9 মাসের আলোচনা করার পরে আমরা যে সময় স্বাক্ষর করলাম সেই পর্যন্ত ঠিক ছিল। তখন কিন্তু ওই উইথ নোট অফ ডিসেন্ট আমরা স্বাক্ষর করি ওই জুলাই জাতীয় সনদে। যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো সেই সময় এই নোট অফ ডিসেন্ট নাই। আচ্ছা, যদি না থাকবে আপনি 9 মাস কেন আলোচনা করলেন, কেন সময় নষ্ট করলেন, কি প্রয়োজন ছিল? তাই না, ছিল না। তো এই যে প্রতারণা করলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, আচ্ছা আদেশটাও তো অবৈধ, সংবিধানে কিন্তু আদেশ করা যায় না, তারপরেও বিএনপি সেটাকে আপনার মেনে নিয়েছিল। না, আমার কথা হলো যে আপনি কেন ওই নোট অফ ডিসেন্ট সরিয়ে দিলেন? এটাই তো প্রতারণা। তো এই যে প্রতারণা অন্তর্বর্তীকালীন সরকার করলো, সেই প্রতারণাকে পুঁজি করে এখন জামাত এবং এনসিপি তারা বিভাগীয় সমাবেশ করছে। এই বিভাগীয় সমাবেশে জামাত এবং এনসিপির বিভাগীয় সমাবেশে যে পরিমাণ টাকা নষ্ট হচ্ছে, এটা হলো অপচয়, কোনো এটার আউটপুট নাই। আচ্ছা, দ্বিতীয় হলো গণভোট। দেখেন, গণভোট অধ্যাদেশ জারি করলো, 4টা প্রশ্ন 1টা উত্তর। তো আপনি আমাকে একটা প্রশ্ন করবেন আর একটা উত্তর দেওয়ার সুযোগ দিবেন। আপনি তো তাই করতেছেন নাকি? নাকি আপনি আমাকে 10টা প্রশ্ন করে একটা বলছেন যে আপনি একটার উত্তর দেন বলছেন? তো আপনি আমাকে 10টা প্রশ্ন করবেন, আমি 10টা উত্তর দিব। ঠিক ওরা 4টা প্রশ্ন করেছিল, 4টার উত্তর বিএনপি দিবে, আমরা দিব, জনগণ দিবে, মানে বিএনপি নেতাকর্মীরা দিবে। কি করলো, 4টা প্রশ্ন 1টা উত্তর দাও, মানে আমাকে এই ঘরের মধ্যে আপনি আটকিয়ে ফেলিয়েছেন। আপনি বলছেন যে কথা আপনাকে বলে যতক্ষণ আমি বলতে হবে, এরপর আপনি যাবেন, অন্যথায় মানে দরজা পিছন থেকে ওই পাশ থেকে আটকানো, বেরোতে পারবেন না। ঠিক ওই সময় ওই কাজটাই তারা করেছিল। ওই সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকার ওই কাজটাই করেছিল। তো বিএনপি সেই সময় প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বিএনপি বলেছিল, দেখেন বিএনপির মহাসচিব বলেছিল যে আমরা যে সংস্কার ঐক্যমত এসেছি, আমরা ক্ষমতায় গেলে আমরা সেগুলো বাস্তবায়ন করব। এখনো পর্যন্ত বিএনপি বলছে যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করব। বিএনপি কোনো প্রতারণা করছে না, প্রতারণা করছে জামাত ইসলাম এবং এনসিপি। আমার দুঃখ লাগছে যে তারা এত টাকা কই থেকে পাইতেছে। এই যে বিভাগীয় সমাবেশ এতগুলো করলো, এই টাকার উৎসটা কি? তারা তো রাজনীতি করে। প্রশ্ন আপনাকে করতে চাই এই জায়গাতে, রাশেদ খান, আপনি 18 মাসে অন্তর্বর্তী সরকারের নানা অনিয়মের কথা বললেন। তো 18 মাসে তো আরো অনেক তথ্য আছে যেগুলো আসলে অনিয়মের মধ্যে পড়ে। রাজনৈতিক ব্যবহার সহ স্বাস্থ্যগত তথ্য, স্বাস্থ্যগত জায়গাতে আসলে কি হলো, এত পুরো 18 মাসে যে মবগুলো হলো তার বিচার কিভাবে হবে? অসংখ্য মানুষের তখন আসলে দেখেছি যারা মানে 5ই আগস্টের পরে জেল থেকে, বিভিন্ন কারাগার থেকে অসংখ্য আসামিরা বের হয়ে গেছে, তাদেরকে ধরার কোনো, শীর্ষ সন্ত্রাসীরা বের হয়েছে, তাদেরকে ধরারও কোনো একটা প্রচেষ্টা তখন করা হয়নি। তারপর রাজনৈতিক নিয়োগের কথা যদি বলি, মানি লন্ডারিং এর কথা যদি বলি, সব জায়গাতেই তো এক ধরনের অনিয়মের হিড়িকের গল্প আমরা এখন শুনতে পাচ্ছি। এইগুলো নিয়ে সরকার কিছু ভাবছে কিনা, এগুলোর পেছনের গল্প খতিয়ে দেখবে কিনা সরকার? 18 মাসের তদন্ত হওয়া উচিত। টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষের লেনদেন হয়েছে। টিআইবির যিনি নির্বাহী পরিচালক, তিনি কিন্তু ঐক্যমত কমিশনের সদস্য ছিলেন, মানে সরকারের পার্ট ছিলেন। তো সরকারের পার্ট থেকেও তিনি বলছেন যে ওই সময় বেশি ঘুষ লেনদেন হয়েছে, তার মানে তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে এই বিষয়ে বক্তব্য রেখেছেন এবং আশা করি তদন্ত হবে। আর আওয়ামী লীগের যে 16 বছর, সেটিরও তদন্ত হওয়া দরকার। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 18 মাস এবং শেখ হাসিনার যে ফেসিবাদের 16 বছর, সবকিছু তদন্ত হওয়া দরকার। এর কারণটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে নানান অভিযোগ। না, তদন্ত তো হওয়া দরকার, সরকার ভেবেছে কিনা কিছু? বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কেন আসলে তাকে নিয়োগ দেওয়া হলো? তিনি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী। আচ্ছা, একজন অসুস্থ মানুষ তিনি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করবেন আমাকে বলেন তো? আচ্ছা, যাকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, তিনি শিক্ষার কি সংস্কার করেছেন বলেন তো? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মোটামুটি টোটালি ব্যর্থ। তারা সংস্কার এবং বিচারের নাম করে তারা আসলে সময় অতিবাহিত করেছে, সরকারি এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে। মন্ত্রীপাড়ায় বসে তারা দল গঠন করেছে। এনসিপি কিন্তু মন্ত্রীপাড়ায় বসেই গঠিত একটি দল, মন্ত্রীপাড়ায় সমস্ত সিদ্ধান্ত হয়েছে, সাংগঠনিক কার্যক্রম হয়েছে। বলা যায় যে এনসিপির প্রথম যে দলীয় কার্যালয় সেটি হলো নাহিদ ইসলামের যে মন্ত্রীপাড়ার বাসা, সেটা। এই কথাগুলো বললে অনেকে রাগ করবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। আমাদেরকে বিভিন্ন সময় নাহিদ ইসলাম তার ওই এনসিপির কার্যালয়ে বলা যায় তার বাসাতে বিভিন্ন সময় ডেকেছেন, আমাকে, নুরুল হক নূরকে। তো সেই সময় আমরা দেখেছি যে দলীয় কার্যালয়ের মতোই নাহিদ ইসলাম
সেই প্রশ্নের উত্তর দিব। অর্থাৎ মন্ত্রীপাড়ার নাহিদ ইসলামের যে বাসা ছিল সেটাকে তিনি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিলেন। মানে ওই সময় যেহেতু তিনি বাইরে বসতে পারতেছেন না, হ্যাঁ, যেহেতু মন্ত্রী, নাহিদ ইসলাম মন্ত্রী থাকা অবস্থায় এনসিপি গঠন করেছেন। আচ্ছা, এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? আজকে আপনারা বাস্তবতার কথা বলছেন, আজকে আপনারা রাষ্ট্রের ভিত্তির কথা বলছেন, আপনাদের কি কেন আপনারা তো ডাকতো সেখানে? রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা এনসিপি নামক দল গঠন করেছেন। জি। আচ্ছা, আমাদেরকে ডেকেছিল কি কারণে? একসময় তো তারা আমাদের সাথে রাজনীতি করতো, তো আমাদেরকে বিভিন্ন সময় বলেছে যে আসেন আমরা একসাথে রাজনীতি করি, এই করি সেই করি। তো হ্যাঁ, এটি নিয়ে আমরাও বিভিন্ন সময় আমরাও ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ করা যায়, কিন্তু তারা আসলে মানে তাদের যে চিন্তা চেতনা সেটা আমার কাছে ইতিবাচক মনে হয়নি। যে কারণে একটা পর্যায়ে আমি বলি না, আমি নুরুল হক নূরকে বলি যে তাদের সাথে আসলে রাজনীতি করা যাবে না, মানে তাদের সাথে রাজনীতি করা কঠিন হবে। তো গণ অধিকার পরিষদের উচিত হবে গণ অধিকার পরিষদের মতো থাকা, আর তাদের উচিত হবে তাদের মতো থাকা। কারণ এই অল্প বয়সে যারা আসলে এত কিছু করে ফেলিয়েছে, তারা তো 2 দিন পরে এমন অবস্থা হতে পারে যে তারা তো মানে আমরা গণ অধিকার পরিষদ বিলুপ্ত করলাম, তারাও মনে করেন যে একটা তাদের দল ওই সময় হয়নি, তো একসাথে রাজনীতি শুরু করলাম। তারা তো একসময় আমাদের নেতৃত্ব মেনে তারা রাজনীতি করেছে। এখন এমন একটা অবস্থা দেখাচ্ছে পরবর্তীতে আমাদের বিব্রত হতে হলো। তো সেই বিব্রত হওয়ার দরকার নেই, যে কারণে আসলে তাদের সাথে আর রাজনীতি করা, একসাথে দল গঠন করা সেটি হয়নি। আর তারা নানান ধরনের সেই কথাগুলো আসলে অপ্রকাশযোগ্য, বলতে চায় না। তারা নিজেদেরকে এক একজন মানে স্বসমন্বয়ক, তারা নিজেদেরকে মন্ত্রী মনে করত, আর আমাদেরকে ভাবতো যে রাশেদ খানরা তো কিচ্ছু না। তো তাদের এই যে মানে বলা যায় যে মানে মানসিকতা, সেটা আমাকে খুব আঘাত করেছে। তো এখন এইসব সমন্বয়কদেরকে তো মানুষ গনেও না, রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ তাকায়ও না। আমি সবার কথা বলছি না, আবার অনেকে এই ধরনের আচরণ করেছে। হ্যাঁ, নুরুল হক নূর, সে আর কি মানে এইভাবে নাক সিটকিয়েছে, রাশেদ খান আর চলে না, মানে এইভাবে কথাবার্তা বলেছে। আজকে তাদের অবস্থা দেখেন, মানুষকে ছোট করলে নিজে ছোট হইতে হয়। এনসিপি যেখানে বাংলাদেশে প্রধান বিরোধী দল হওয়ার কথা ছিল, সেখানে আজকে এনসিপি কি এমন হলো যে আজকের বাংলাদেশে এনসিপি জামাতের নেতৃত্বে আজকে পরিচালিত হচ্ছে জামাতের মস্তিষ্ক দ্বারা। এনসিপি বলে কিছু নাই, এনসিপি এখন জামাতের পকেটে ঢুকে গেছে, এবং এনসিপি মোটামুটি এখন জামাতের খয়রাতেই চলছে। জামাত টাকা পয়সা দিলে চলে, জামাত যদি লকবল দেয় চলে, না দিলে সুইচ বন্ধ করে রাখলে সুইচ বন্ধ হয়ে যায়। এই জন্য ওই সরোয়ার তুষার সাহেবরা দেখবেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জামাতের বিরুদ্ধে খুব বলতো, এখন কোনো টকশোতে জামাতের বিরুদ্ধে বলে না। এনসিপির আরো যে অন্যান্য নেত্রীরা আছে, নেতারা আছে, তারাও দেখবেন একটা সময় তারা কিন্তু 2-1 ছাড়া, মানে যেমন সামান্তা শারমিন, তার অবস্থান ঠিক আছে, আগেও যা ছিল এখনো তাই, একটা স্বতন্ত্র অবস্থান আছে। এর বাইরে যারা একটা সময় জামাতকে মুনাফিক বলেছিল, ভণ্ড বলেছিল, প্রতারক বলেছিল, হ্যাঁ, জামাত ভারতের দল বলেছিল, সংস্কার বিরোধী বলেছিল, স্বাধীনতা বিরোধী বলেছিল, মানচিত্র বিরোধী বলেছিল, সেই তারা এখন জামাত হয়ে গেছে, জামাতের মুখপাত্র, মানে জামাতের থেকে বড় জামাত হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি জামাত করতে চান, আমি ধরে দিলাম যে আমি গণ অধিকার পরিষদ ছেড়েছি, আমি তো বিএনপিতে গিয়েছি, তাই না? আমি তো গণ অধিকার পরিষদের থেকে বিএনপি রাজনীতি করছি না। তা আপনারও তো এটা আপনি করতে পারেন। আপনি জামাতের সাথে যেহেতু আপনি এমন একটা অবস্থান প্রকাশ করছেন যে আপনি জামাতেরই নেতা, টকশোতে গেলে দেখি যে এনসিপির কোনো কথা নাই, সারাক্ষণ জামাত জামাত জামাত, কেউ যদি জামাতের বিরুদ্ধে সমালোচনা করে তারা সেটার উত্তর দেয়। তো আপনারা জামাতে যোগদান করেন, একযোগে সবাই জামাতে যোগদান করেন। এনসিপির প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সবাই জামাতে যোগদান করেন, কারণ জামাত এই দলটাকে এমনভাবে দখল করেছে যে এর 80% নেতাকর্মী জামাত এবং শিবিরের সাবেক কর্মী। এখন এই এনসিপি মনে করেন যে সামান্তা শারমিনদের মতন যারা স্বতন্ত্র নেতৃত্ব রয়েছে, তারা সিদ্ধান্ত নিল যে আমরা এখন স্বতন্ত্র রাজনীতি করব, দলীয় কেন্দ্রীয় ফোরামে মিটিং করবে, সবাই বলবে না জামাতের বাইরে যাওয়া যাবে না, জামাতের কারণে আমরা 6টা আসন পেয়েছি, হ্যাঁ, আমাদের ভিতরে মানে জামাতের কারণেই আরেকজন আধা জামাত আধা এনসিপি নেত্রী সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছে, সুতরাং জামাত ছাড়লে আমরা আসলে আর এমপি মন্ত্রী হতে পারবো না। সুতরাং শুধুমাত্র এমপি হওয়ার জন্য জামাতের মানে এমন ভাবে তারা আসলে দালালি করতেছে, এটা অনাকাঙ্ক্ষিত। মানে এখন জামাতের মানে মনে হচ্ছে যে তারা এখন এনসিপি এখন বড় জামাত, আমার কাছে এটাই মনে হচ্ছে, তাদের আচরণ বক্তব্য আমার কাছে এটাই মনে হয়। বাট আমরা চেয়েছিলাম এনসিপি বড় হোক, স্বতন্ত্র জায়গা থেকে এনসিপি একটি অবস্থান তৈরি করুক। আমি আপনাকে আজকে টক শোতে বা আলোচনায় বলছি, এই শোতে যদি এনসিপি জামাতের জোট না ছাড়ে, জামাতের নেতৃত্ব মেনে এইভাবে আন্দোলন কন্টিনিউ করে, তাহলে এনসিপি আর কখনোই বড় হবে না, ডে বাই ডে ব্লিন হবে। এর কারণটা হলো যে জামাত একটা বট গাছের মতন দল, এই বট গাছের নিচে কোনো অন্য গাছ জন্মে না।
এনসিপি যে সময় নির্বাচনের আগে দেখবেন স্বতন্ত্রভাবে অগ্রসর হচ্ছিল, রাইজিং ছিল। তো যে সময় জামাতের নেতৃত্ব মেনে নিয়েছে, মানুষ মনে করছে আরে ওরাই তো জামাতের নেতৃত্ব মেনেছে, তো আমরা এখন এনসিপি করবো কেন? সবাই আমরা জামাত, যদি বিএনপি ভালো না লাগে আমরা তাহলে জামাত করি। তো সেই জায়গা থেকে এনসিপির আর কোনো গ্রোথ নাই। এনসিপি এখন বলা যায় যে এনসিপি দাবি করছে যে আমাদের বসন্ত, প্রকৃতপক্ষে না। এই বর্ষার মধ্যেও আমি দেখছি এনসিপির খরা চলছে। শুরুর দিকে যে জুলাই পদযাত্রা, সেখানে দেখবেন লোকজন যাইতো না। এরপর এখন এই নাসির পাটোয়ারি, হাসনাত সার্জিস যেখানে যায়, তারা জামাতের ওই এলাকার আমিরকে ফোন দেয়, ভাই একটু লোকজন পাঠান না, আমরা তো আপনাদের সাথে আছি, আমরা নামে এনসিপি ভিতরে জামাত, এইভাবে বলতেছে তারা। তো কি আর বলবো, নতুন একটি সম্ভাবনা এইভাবে গলা টিপে হত্যা করলো। এবং এটা জামাতের একটা নিকৃষ্ট পরিকল্পনা, যে নতুন সম্ভাবনা তারা আসলে মানে সৃষ্টি হতে দিল না। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিল না, বাপের থেকে বাইরো না। সুতরাং এখন সন্তান হিসেবে এনসিপিকে জামাত লালন করতেছে, বাপের থেকে আর বড় হইতে দিতেছে না। এটা খুব দুঃখজনক। আমরা এখনো এনসিপিকে বলবো, নিজেদের এই ভুলটা বোঝেন, বুঝে আপনারা যত দ্রুত জামাত থেকে বের হয়ে আসবেন, আপনাদের আবার সেই গ্রোথ তৈরি হবে, আপনারা আবারও এগিয়ে যেতে পারবেন। অন্যথায় হয়তো সাময়িক সময়ের জন্য এরকম আসন টাসন পাবেন, সংসদে কথা বলবেন, অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনারা কিচ্ছু করতে পারবেন না। জামাত ছাড়া এখন এনসিপি বলে কিচ্ছু নাই, সব এনসিপি এখন জামাত হয়ে গেছে। তাহলে তো আসলে আদর্শিক জায়গাটারও পরিবর্তন হয়েছে, দল থেকে এনসিপির কোনো আদর্শ নাই। এনসিপির আগে ছিল নতুন বন্দোবস্তের আদর্শ, এনসিপির এখন আদর্শ নতুন ভণ্ডবস্ত এবং জামাতের দালালি করা। এর বাইরে আমি আর কিছু দেখতেছি না। আপনি একটা জায়গায় এনসিপির নেতৃত্বের কথা বললেন, জামাতের রাজনীতির কথা বললেন। কিছুদিন আগে আপনি বলেছেন যে 5ই আগস্টের যেই ঘটনা, 5ই আগস্টে 24-এর 5ই আগস্টে যেই জয় মানুষের হয়েছে, অথবা রাজপথে যেই আন্দোলন হয়েছে, সেই জায়গা থেকে আপনি বলেছেন যে এনসিপির এখন যারা নেতা, অথবা অর্থাৎ তৎকালীন যারা সমন্বয়ক ছিলেন, তারা আর্মিদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তারা আসলে তাদের সিদ্ধান্তগুলো নিয়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত আমাকে বলবেন, কি ঘটেছিল 5 তারিখে অথবা 4 তারিখ? না, 5 তারিখ কিছু ঘটে নাই, যা ঘটার 1 তারিখেই ঘটেছিল। শুনি। 1 তারিখেই মোটামুটি সেনাবাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা আর এই ফেসিবাদকে সমর্থন করবে না। এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে 2 তারিখে তারা একটি প্রজ্ঞাপন জারি করে যে 3 আগস্ট সেনাবাহিনীর সকল সিনিয়র জুনিয়র অফিসার তাদের আসলে বৈঠক হবে। সেই বৈঠকে সেনাপ্রধান তিনি ঘোষণা দেন যে আমরা জনগণের বুকে গুলি চালাবো না, আমরা কাউকে রক্ষার জন্য আমরা জনগণের সাথে আমরা মানে জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিব না। তো এটা মোটামুটি সবাই জেনে যায়, আওয়ামী লীগের নেতারা, এমপিরা, মন্ত্রীরা। 3 আগস্টের সেনাপ্রধানের এই বক্তব্য শোনার পরে সব পালানো শুরু করে। কেউ সীমান্ত দিয়ে, কেউ আসলে সাঁতরিয়ে, কেউ আসলে মানে যে সীমান্তে যেখানে যেখানে নদী আছে সেই নদীগুলো সাঁতরিয়ে যায়, দালালের সাথে চুক্তি করে, কেউ আবার বিমানে করে পালায়, নানানভাবে কিন্তু তারা কিন্তু পালিয়ে যায়। এখন শেখ হাসিনা সেও জানতো যে আমাকে আর কেউ সমর্থন করতেছে না, কিন্তু শেখ হাসিনা ভাবছিল আমি শেষ চেষ্টা চালাই। দেখেন এই যে শেখ হাসিনার যারা আপনার আত্মীয় স্বজন ছিল তাদেরকে সবাই বলেছিল তোমরা সবাই নিরাপদে যাও, নিরাপদে গিয়ে থাকো, আমি একটু চেষ্টা চালিয়ে দেখি যে ঘুরে দাঁড়াইতে পারি কিনা, না হলে আমিও পালে আসবো, এরকম সিদ্ধান্ত নিয়েছিল। তো দেখেন, অর্থাৎ আপনি কি বলতে চাইছেন এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল? না, যে সময় আসলে আপনার এত হত্যাযজ্ঞ চালিয়েছে সেই সময় আর কেউ শেখ হাসিনাকে সমর্থন করতে পারে না। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার পতন প্রি প্ল্যান্ড কিনা, তাই তো? না, শেখ হাসিনা নিজেই তার পতন ঘটিয়েছে মানুষ হত্যা করার মধ্যে দিয়ে। এখন শেষ সময়ে শেখ হাসিনাকে তো আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে হবে। কে দেবে? কাউকে না কাউকে তো মানে ওই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতে হবে, তাই না? যে শেখ হাসিনা আর এই হত্যাযজ্ঞ চালাইতে পারে না, সেই সিদ্ধান্ত তো সেনাবাহিনীকে নিতে হয়েছে, সেনাপ্রধানকে নিতে হয়েছে, তাই না? কেউ না কেউ তো নিবে। দেখেন 3 আগস্ট এক দফার ঘোষণা নাহিদ ইসলাম দিল। এর আগে 2 আগস্ট রাতে এক দফার ঘোষণা দেওয়ার কথা ছিল। ওই সময় আব্দুল কাদের, রিফাত রশিদ তারা এক দফার ঘোষণা দিতে চেয়েছিল, এবং তাদেরকে যারা বলা যায় যে এক প্রকার মমতা দিয়ে আশ্রয় দিয়েছিল, তারা বলেছিল যে বিভিন্ন জায়গা থেকে তথ্য শোনা যাচ্ছে যে সেনাবাহিনী যেহেতু জনগণের কাতারে, এখন এক দফার ঘোষণা দেওয়া যায়, এখন আসলে শেখ হাসিনার পতন নিশ্চিত। তো এটা মোটামুটি আব্দুল কাদের, রিফাত রশিদ তারা জানতো, তাদের সাথে পরবর্তীতে আমার কথা হয়েছে। তারা তখন মনে করলো যে নাহিদ ভাইরা যেহেতু জামিন পেয়েছে বা তাদের যে ডিবি হেফাজতে রাখা হয়েছিল মুক্তি পেয়েছে, তারাই ঘোষণা দিক, আমরা তো এতদিন আন্দোলনের নেতৃত্ব দিলাম এবং আমাদের নেতাদের কাছে এখন আমরা দায়িত্ব ছেড়ে দিই। সে সময় নাহিদ ইসলামের সাথে আব্দুল কাদের, রিফাত রশিদরা যোগাযোগ করে। তো রিফাত রশিদের সাথে আমার কথা হয়েছিল, সে বলছে যে আমি নাহিদ ভাইকে বলেছিলাম হয় আপনি আগামীকাল এক দফার ঘোষণা দিবেন, অন্যথায় আমি দিব।
তো সেই সময় এমনকি আব্দুল কাদের তার একটা ভিডিও কিন্তু রেডি করা হয়েছিল এক দফার ঘোষণা, যেটা পরবর্তীতে সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই তিনি কিন্তু ছেড়েছিলেন, দেখছেন নিশ্চয়ই। তো যাই হোক, মানে সায়ের ভাইদের একটা গ্রুপ ওদেরকে সাপোর্ট দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। এটা কিন্তু একদম মমতার সাথে। এইভাবে কেন বলতে হয়েছিল যে আপনি কালকে এক দফার ঘোষণা দিবেন, না হয় আমি দিব? না, একদম, কারণ ওই সময় নাহিদ ইসলামরা বের হওয়ার পরে চুপচাপ ছিল, কারোর সাথে যোগাযোগ করছিল না, ফোন দিলে তারা ফোন কেটে দিচ্ছিল, বলছিল আমাদেরকে অবজারভেশনে রেখেছে, এই সে নানান কথাবার্তা বলছিল। সময়টা ছিল এক দফা ঘোষণা দেওয়ার। আচ্ছা, ওই সময় এক দফা ঘোষণা দিতেই হবে, মানে এক দফা ঘোষণার সমস্ত প্রেক্ষাপট সৃষ্টি হয়ে গেছে, কিন্তু তারা চুপ ছিল, যে কারণে এই রিফাত রশিদ, আব্দুল কাদেররা তাদের উপর চাপ দিয়েছিল। আপনি কি ধারণা করতে পারেন রাশেদ খান কেন চুপ ছিল? তারা খুব সেনসিটিভ বিষয়, একটু শেষ করি। তো ওই সময় একটা সময় গভীর রাতে নাহিদ ইসলাম হয়তো অনেক সাথে আলোচনা করেছে, সেনাবাহিনী চাচ্ছে যে এক দফার মানে শেখ হাসিনার তারা সাপোর্ট দিবে না। সেনাবাহিনীও চাবে না কেন? সেনাবাহিনী কি হত্যাযোগ্যকে সমর্থন দিবে নাকি? এরকম তো অতীতেও হয়েছে। কেন চাইবে না? সেনাবাহিনী কি হাসিনা গুলি চালিয়ে মানুষ মারতেছে, আর সেনাবাহিনী কি হাসিনাকে সমর্থন দিবে? করেন, এটা হয় নাকি? সেনাবাহিনী দেশ এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, সুতরাং যে এই অপরাধ করেছে তাকে সেনাবাহিনী আর সমর্থন দেয়নি, সুতরাং তার পতন হয়ে যায়, এটা সেনাবাহিনীও চেয়েছে। এখানে সেনাবাহিনীর ভুল কোথায় আছে? সেনাবাহিনী যুগে যুগে তো এই সিদ্ধান্তই নিয়েছে, তাই না? সেনাবাহিনী সবসময় মানুষের কাতারে একটা সময় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, তো সেই সময় তো সমস্ত প্রেক্ষাপট বা উপাদান সৃষ্টি হয়ে গেছে। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা যেদিন দিয়েছে, মানুষ লাখে লাখে মানুষ শহীদ মিনারে গিয়েছে। ওই দিন কি কেউ বাধা দিয়েছিল? আপনি একটু কল্পনা করেন তো। ওই দিন কিন্তু কোনো বাধা ছিল না, ওই দিন কিন্তু মানুষ গিয়েছে এক দফার ঘোষণা। 4 আগস্ট আর একটা পরীক্ষার খেলা ছিল, যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে নেমে এটাকে ট্যাকেল দিতে পারে, ওকে দিক। হ্যাঁ, মোটামুটি প্রশাসনের মধ্যে একটা অংশ তারা মনে করেছিল ঠিক আছে, এখন আমরা আর কিচ্ছু করতে পারবো না, হ্যাঁ, ট্যাকেল দিতে পারলে তারা দিক। দেখেন ওই সময় ছাত্রলীগ যুবলীগ নেমে শুধু ফায়ার করেছে, বিভিন্ন জায়গায় ফায়ার করে মানুষ হত্যা করেছে 4 আগস্ট, আর জনগণ এটাকে প্রতিহত করেছে। এরপরে 5 আগস্ট আপনার লং মার্চের ঘোষণা আসলো। সেই সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে সময় এই ঘোষণাটা আসলো, হেফাজতে ইসলাম একটা বিশাল শক্তি না, আন্দোলনের দরকার না, মানে বিভিন্ন আপনার প্রশাসনের বিভিন্ন জায়গায় তো আওয়ামী লীগের লোকজন ছিল, তারা কি দিয়ে কি করে বলা তো যায় না। তো যে কারণে হেফাজতে ইসলামের শেষ সময়ের একটা ফাইট দরকার ছিল। হেফাজতের মধ্যে 2টা গ্রুপ ছিল, আপনিও জানেন। একটা গ্রুপ হেফাজতের আমিরকে না জানিয়েই এক প্রকার, মানে তাকে শুধু বলেছিল যে আপনি বললেও দিব, না বললেও দিব, হেফাজতের সমস্ত রাজনৈতিক শক্তি, সমস্ত শক্তি আপনারা এই লং মার্চে অংশগ্রহণ করেন। এটা 4 আগস্ট একটা বিবৃতি দিয়েছিল। আজিজুল হক ইসলামাবাদী হেফাজতের নেতা, আজকে আপনাকে বললাম, আমি এর আগে কোথাও বলি নাই। তো সে কিন্তু হেফাজতের আমিরকে বলেছিল আপনি বললেও দিব, না বললেও দিব, এখন এটা দিতে হবে। একটা গ্রুপ হেফাজতের আমিরকে বোঝাচ্ছিল এটা দেওয়া যাবে না, কিন্তু এরা দিয়েছিল। হ্যাঁ, মনির হোসেন কাশেমি তিনিও হেফাজতের নেতা, এবং এই যে আজিজুল হক ইসলামাবাদী, তাদের নেতৃত্বে হেফাজতের একটা অংশ সারা দেশে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিন্তু সংঘবদ্ধ করেছে, মাদ্রাসার আলেমুলামাদেরকে সংঘবদ্ধ করেছে, গণ অভ্যুত্থানে সম্পৃক্ত করেছে। তো এরকম ঘটনা ঘটেছে। ওই যে একটা বিবৃতি দিল, সারা দেশের মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে ঝাঁপিয়ে পড়লো, সাধারণ মানুষ নামলো, সবাই নামলো। এখন আর তো করার কিছু নাই। আচ্ছা, 5 আগস্ট যে ঘটনা আমি অ্যানালাইসিস করতে গিয়ে পেয়েছি, বিভিন্ন জায়গায় মানে প্রশাসনের লোকজন যেখানে লোক জড়ো হয়েছে, তারা বলেছে অল্প লোক দিয়ে হবে না, আরো লোক নামান। তার মানে কি 5 আগস্ট আসলে হাসিনার আগেই পতন হয়ে গেছে। মানে আমি অ্যানালাইসিস গুলো করতে গিয়ে এরকম পেয়েছি। একটা ঘটনা ঘটেছিল, ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা কেন্দ্রীয় কমিটির সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তার নাম। তো আমি আমার বইটা লিখতে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে যে আমি কি অবস্থা 5 আগস্ট সকাল 10টার দিকে দেখার জন্য আমি জাদুঘরের সামনে গিয়েছি, আমরা ছিলাম পিজির এই পাশে। তো সেখানে মনে হলো যে একজন প্রশাসনের লোক, সে আমাকে এসে বলছে যে আপনি এখানে কেন এসেছেন? বলছে আমি একটু দেখার জন্য, মানে কি অবস্থা হচ্ছে বাইরে। তো সে বলছে আপনি ওখানে ছিলেন, আমি জানি আপনি ওইখান থেকে এসেছেন, আপনাদের ওইখানে যে লোক আছে এই লোক দিয়ে হবে না, আপনারা আরো মাঠে নামেন। মানে একটা পর্যায়ে তো আসলে সমস্ত শক্তি, সেটা রাষ্ট্রীয় শক্তি বলেন, রাষ্ট্রযন্ত্র বলেন, জনগণের শক্তি বলেন, সেনাবাহিনীর শক্তি বলেন, এমনকি পুলিশের একটা অংশের শক্তি ছিল, ঠিক আছে, আমলাদের একটা অংশের শক্তি ছিল, ছাত্র শক্তি বা সাংবাদিক শক্তি, আইনজীবী শক্তি, সকল উপাদান। মনে করেন যে এতদিন পর্যন্ত 4 আগস্ট পর্যন্ত 99টা উপাদান এক জায়গায় এসেছিল, একটা উপাদান বাকি ছিল, সেই একটা উপাদান যুক্ত হয়ে গেল। সেটা কি? আপনাদের এই শক্তি দিয়ে হবে না, আরো শক্তি নামাইতে হবে। এবং যে সময় উত্তরা থেকে বিএনএস টাওয়ারের সামনে থেকে
মিছিলটা বের হলো। শুরুতে সেনাবাহিনী তারা সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু জনগণ যে সময় তারা গণভবনের দিকে আসে সেনাবাহিনী বাধা দেয়নি। গণঅভ্যুত্থানে নাহিদ ইসলামের ভূমিকা আছে, সেনাবাহিনীর ভূমিকা আছে, কিন্তু নাহিদ ইসলাম যে ভুলটা করেছে, যে সময় রিফাত রশিদরা কথা বলল, এরপরে আব্দুল কাদেররা কথা বলেছিল, এরপরে বেশ অনেক পরে গণঅভ্যুত্থান অনেক পরে সেই সময় সে সম্ভবত উপদেষ্টা, সে বলেছিল যে ক্যান্টনমেন্ট থেকে 2 আগস্ট আমাদেরকে এক দফার ঘোষণা দেওয়ার জন্য বলেছিল, আমরা সেই ফাঁদে পা দেয়নি। মাহফুজ আলম কয়েকদিন আগে একই কথা বললো যে একটা গ্রুপ যে সময় আব্দুল কাদেরের সাক্ষাৎকার প্রথম আলোতে ছাপালো, এরপরে দেখবেন যে মাহফুজ আলম বললো যে একটা ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ 2 আগস্ট এক দফার ঘোষণা দিতে বলছিল। আরে ক্যান্টনমেন্টের ভূমিকা আছে গণঅভ্যুত্থানে, তাই না? আপনি ক্যান্টনমেন্টকে এখানে কেন ছোট করতেছেন? মানে ক্যান্টনমেন্ট যদি শেখ হাসিনার পক্ষে থাকতো, বাংলাদেশে গণঅভ্যুত্থান হতো। আর সেনাবাহিনীতে চাকরি করে কারা? আপনার আমার আত্মীয় তো, আমার ওয়াইফের আপন বড় ভাই সেনাবাহিনীতে চাকরি করে, সে কেমন আমি জানি না। সে কি শেখ হাসিনার এই নৈরাজ্য মেনে নিত? দেখেন একটা ঘটনা বলি, 18 সালের যে নির্বাচনটা হয় না, তো আমার ওয়াইফের বড় ভাই সে বলছিল যে আমাদের সাথে যারা ছিল আমাদের মতন বয়সী, এই নির্বাচন দেখে তারা তাদের আমরা আমাদের স্যারদের বলতেছি যে স্যার এইভাবে তো ভোট চুরি আমরা করতে পারবো না, আমাদের সামনে ভোট চুরি হচ্ছে আমরা দেখতে পারবো না। তারা ভোট চুরি করছিল না, বাট সাইলেন্ট ছিল। একটা ছিল নাকি আরে হাওমা করে কান্না করা, হ্যাঁ, যে আমি তো এই শপথ নিয়ে সেনাবাহিনীতে আসি নাই। তার মানে কি সেনাবাহিনী আমার আপনার ভাই, তাদেরকে আপনি কেন গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি বানান? নাহিদ ইসলামের এই ভুলটা আমাকে খুব কষ্ট দেয়, মাহফুজ আলমদের এই ভুলটা আমাকে খুব কষ্ট দেয়। দেখেন হাসনাত আব্দুল্লাহ যে কাজটি করেছিল, সেনাপ্রধানের সাথে তার বৈঠক হলো, বৈঠক কি হতে পারে না? পারে তো। তো এই টক শোতে বা আলোচনায় শোতে আমি আপনি যে আলোচনা করছি পাবলিকের জন্য না, আচ্ছা এর বাইরে কফি খাইতে খাইতে আপনার আমার মধ্যে অনেক আলোচনা হতে পারে। আপনি যদি বাইরে গিয়ে বলেন যে রাশেদ ভাই পরবর্তী টকশোর বাইরে এসে আমার সাথে এই আলোচনা করেছিল, এটা কি ঠিক হবে? প্রাইভেট অনেক আলোচনা হইতে পারে, কি আলোচনা হয়েছে আই ডোন্ট নো, কিন্তু যেভাবে উত্থাপন করলো এটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি শক্তি, এটা তো সত্য নাকি? এখন আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করুক, কখন? বিচারের পরে। সেটা আওয়ামী লীগের নামে করবে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে করবে, সেটা ভিন্ন প্রশ্ন। এত বড় গোষ্ঠীকে তো আপনি আন্ডারগ্রাউন্ডে ফেলে দিতে পারেন না, তার বেশি একটা সিদ্ধান্ত হবে বিচারের পরে। বিচারটা শেষ হোক, বিচারের বিধান আছে, বিচার হবে। যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় ছিল তারা ভাবছিল কি করব, আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত নিব, অনেকের সাথে আলোচনা করেছে। মনে করে আমার সাথে সে একটা ভালো উদ্দেশ্যে আমার মতামত নেওয়ার জন্য আলোচনা করেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কি করা উচিত। এত বড় শক্তি আমরা কি তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিব নাকি আসলে তাদেরকে আমরা অবজারভেশনে রাখবো, কি করা উচিত? এই আলোচনা তো আসলে বাইরে আলোচনা করা উচিত না, বরং আপনার বলা দরকার ছিল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যে এই কারণে আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না। এইটা ছিল আপনার ম্যাচুরিটি। তো যাই হোক, এই ভুলগুলো তারা করেছে, তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল, সেনাবাহিনীকে রাষ্ট্রের শত্রু বানানোর চেষ্টা করেছিল হাসনাত আব্দুল্লাহ। অথচ সেনাবাহিনীর ভূমিকা এটা সবাই জানে, এটা তো ওপেন সিক্রেট। সেনাপ্রধান যদি 3 আগস্ট না বলতো যে আমরা জনগণের বুকে গুলি চালাবো না, আমরা স্বৈরাচারকে রক্ষার দায়িত্বে না, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা তাদের পক্ষে থাকতে পারি না, আমরা জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব, এই কথা যদি না বলতো সেনাপ্রধান, তাহলে আরো রক্ত ঝরতো না, আরো মানুষ মারা যেত না, আরো প্রাণহানি হতো না, আরো অঙ্গহানি হতো না। সেনাপ্রধানের গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা আছে। আমি এতটুকু বলতে চাই, যার যতটুকু ভূমিকা আছে, কোনো মা যদি জানালা দিয়ে এক গ্লাস পানি ফেলিয়েছে, সেই মারও ভূমিকা আছে। সুতরাং কাউকে ছোট করেন না। দেখেন গণঅভ্যুত্থানের পরে নাহিদ ইসলাম আমাকে এবং নুরুল হক নূরকে মাইনাস করার জন্য সব থেকে বেশি চক্রান্ত করেছে। কেন আমরা 18 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। কোটা আন্দোলন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, 18 সালে রাজনৈতিক সমন্বয় করার জন্য আমাদের ভূমিকা ছিল। কিন্তু ইতিহাস তো মুছে ফেলা সম্ভব না, ইতিহাস তো তারা মুছে অলরেডি ফেলার চেষ্টা করেছিল। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে কেন বলতে হয় যে গণঅভ্যুত্থানের পিছনে আমরা এইভাবে কাজ করেছি? আখতার হোসেন তো নিজেই জানে, সে কেন বলে না? আসিফ মাহমুদ তো নিজেই জানে। আসিফ মাহমুদ তার একজন বন্ধু আহনব সাইদ খান, তার মাধ্যমে আমার কাছে বার্তা পাঠিয়েছিল। এর আগে আমি প্রস্তাব দিয়েছিলাম যে হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করতেছে, তোমাদেরকে এক দফার দিকে যেতে হবে, সমস্ত শক্তি তোমাদের সাথে আছে, তোমরা আমাদেরকে বললে আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত। এই আশ্বাস তাদের দিয়ে রেখেছিলাম। এরপরে আসিফ মাহমুদের পরামর্শে আহনব সাইদ খান, সেও সমন্বয়ক ছিল, সে আমাকে বলে যে ভাই এখন আর এই কোটা আন্দোলন কোটা আন্দোলন হইতে পারে না, আপনি বিএনপিকে বলেন মাঠে নেমে যাওয়ার জন্য। কারণ জানতো তারা যে বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক। আমি সেই সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি যে ছাত্রদের সাথে আমার কথা হয়েছে, তারা এক দফার ঘোষণা দিবে, এই হত্যার পরে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে থাকতে পারে না, আপনি আমার উপর আস্থা রাখেন, তারা এক দফার ঘোষণা দিবেই দিবে, বিএনপিকে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। এটা তো আসিফ মাহমুদ জানে, তার বইয়ে কি এগুলো লেখা আছে? জাতিসংঘের সাথে তাদের যোগাযোগ আমি করিয়ে দিয়েছিলাম,
আসিফ মাহমুদের বইয়ে আছে। দেখেন, নাহিদ ইসলামের সাথে জাতিসংঘের এখানকার যারা প্রতিনিধি প্রথম যে বৈঠকটা হয়, সেই বৈঠকটা আমার বলা যায় যে আমার মাধ্যমে হয়েছিল, ঠিক আছে। তো নাহিদ ইসলামকে আমি পাঠালাম, মানে পাঠানোর জন্য সমস্ত আলাপ আলোচনা হলো, সে ফোন বন্ধ করে রেখেছিল। তখন জাতিসংঘের যারা প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করলো, তো তারা তো ওয়েট করতেছে মিটিং করার জন্য। নাহিদ ইসলাম গিয়েছিল, বাট ফোন বন্ধ করে। ওরা ভাবছিল যে হয়তো নাহিদ ইসলাম আসতেছে না, যে কারণে আমি আসিফ মাহমুদ এবং আক্তার হোসেনকে পাঠিয়েছিলাম জাতিসংঘের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করার জন্য এইখানকার কার্যালয়ে। আসিফ মাহমুদের বই এগুলো আছে, নাই তো। জাতিসংঘের সাথে অর্থাৎ আন্তর্জাতিক কমিউনিটির সাথে তাদের যে যোগাযোগের সূত্র, সেটা আমার মাধ্যমে। গণ অভ্যুত্থানের কোথাও আমাকে পাবেন না তার বইয়ের, মুখ থেকেও নাই। আপনাকে মাইনাস করে কেন রাজনীতি? তাহলে কি আপনি কি এই যে আমাদের যে পিছন থেকে এত ভূমিকা, এইটা যদি ওরা বলে, তাহলে তো আমাদের অবদান জাতির সামনে চলে আসে। আমি যদি এই কথাগুলো মিথ্যা বলতেছি, আসিফ মাহমুদ তো শুনবে, তাই না? সে বলুক যে রাশেদ ভাই মিথ্যা বলতেছে। আমাদেরকে এখন আসলে বলা লাগতেছে এই কারণে যে তারা সবসময় বলে আমরাই করেছি। নাহিদ ইসলাম জাতীয় সংসদে তো বাধ্য হয়েছিল যে বিএনপির ভূমিকা আছে বলা এই কথা। এর আগে তো সে বিভিন্ন জায়গায় বলেছে যে বিএনপির সংগ্রামী মহাসচিব বলেছে আমরা আন্দোলনে নাই। অনেকগুলো সিক্রেট আছে, সব সিক্রেট তো বলতে পারবো না, দুইটা বলি শোনেন। হ্যাঁ, বিএনপির মহাসচিব এই কথা কৌশলগত কারণে বলেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই কৌশলটা এইভাবে না হয়ে আমরা ভিন্নভাবে হইলে তো ভালো হতো। কারণ আমি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং নুরুল হক নূর, আমাদের একটা পলিসি ছিল আন্দোলনে ছাত্রদল যুবদলকে সম্পৃক্ত রাখা আগে থেকে। তো ওই সময় আমার কাছে মনে হয়েছিল যদি এখন মহাসচিবের এই কৌশলগত বক্তব্য কারণে যদি আসলে আন্দোলনের পরবর্তীতে অন্যরা যুক্ত না হয়, সেক্ষেত্রে তো আসলে এই পরিকল্পনা ভেস্তে যাবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি আলোচনা করলাম যে এখন আসলে এই বক্তব্যের জন্য একটা পজিটিভ বক্তব্য দরকার। তিনি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলেন, আমার কথা বললেন একদম সরাসরি, যে রাশেদ এই কথা বললো যে আমার মনে হয় যে এই কৌশলগত বক্তব্য হলেও আমরা আগে থেকে যে আসলে আমাদের সবাই আন্দোলনে আছে, সুতরাং এটা আসলে ক্লিয়ার করা দরকার। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন, এবং স্থায়ী কমিটির বৈঠক ডেকে বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী রাত 10টার সময় আর একটা প্রেস ব্রিফিং অনলাইনে করেছিলেন যে কমপ্লিট শাটডাউনে সমর্থন দেয়া হলো, বিএনপি সহ যত বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি আছে সবাই মাঠে নেমে আসেন। তার মানে কি, মহাসচিবের বক্তব্য পরবর্তীতে সংশোধন হিসেবে স্থায়ী কমিটির মিটিং এর মাধ্যমে সংশোধন হিসেবে সেটা কিন্তু জনাব রুহুল কবির রিজভী সাহেবের মাধ্যমে প্রেস ব্রিফিং আকারে কিন্তু সামনে আসে। তো একটা ঘটনা ঘটলো, অর্থাৎ যারা প্রশ্ন তোলে যে রাশেদ খানের ভূমিকা কি, একটা ঘটনা বললাম, এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানে। আমি তো আর লাঠি নিয়ে মারামারি করতে পারবো না, কারণ আমি তো রাজনীতি বা নেতৃত্ব দিই। আমার এই পলিসিগুলো আমি বা আমার বুদ্ধি পরামর্শগুলো এইভাবে আমি সবসময় অ্যাপ্লাই করেছি। দ্বিতীয়ত 31 জুলাই আমি তো 2018 সালের কোটা আন্দোলনের সময় জেলে যাই না, তো ওই সময় যে সময় জেলে গিয়েছিলাম, যেদিন আমাকে অ্যারেস্ট করে আমি বলেছিলাম বাঁচাও, বুঝতাম না আসলে অনেক কিছু। তো হঠাৎ টিভি এসে ভরে গেছে, আমি কি করব না করব বুঝতেছি না। তো আমি তখন বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ ওইভাবে আমাকে বাঁচাইতে আসে না। পরবর্তীতে আমরা জেলে যাওয়ার পরে অনেক আইনজীবীরা, শিক্ষকরা মাঠে নেমেছিল। এই অভিজ্ঞতার আলোকে যে সময় নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে, আমি সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেছিলাম যে এখন পেশাজীবীদেরকে নামতে হবে, শিক্ষকরা, আইনজীবীরা। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান যিনি আসলে মাননীয় ডেপুটি স্পিকার, তার সাথে কথা বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বিএনপিপন্থী তাদের সাথে কথা বলেছিলেন যে আপনাদের 31 জুলাই নামতে হবে। হ্যাঁ, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছিলাম, আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার ইমপ্লিকেশন এটা কিন্তু সে করেছে, তাই না? নিশ্চয়ই খেয়াল আছে সেই 31 জুলাইয়ের কথা। একজন আপনার মতনই একজন নারী, সে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বলছিল আমার ভাইকে নিয়ে যেতে দেব না। সারা বাংলাদেশের মানুষের ভিতরে সাহস সৃষ্টি হয়েছিল না? এরপরে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই কি বলেছিল, ওদেরকে ছাড়েন, আমাকে নেন, মনে আছে তো? ওই দিন তো আন্দোলন আবার নতুন ভাবে শুরু হলো, আন্দোলনের মোড়টাই ঘুরে গেল। তো আমার জাস্ট ক্ষুদ্র মস্তিষ্কে আমি এই পরামর্শটা, আলোচনা, মতামত যেটাই বলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি করেছিলাম, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছিলেন। এইভাবে কাজটা করতে হয়েছে। তো আজকে যারা প্রশ্ন তোলে হু ইজ রাশেদ খান, আই এম রাশেদ খান, মানে যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, আমার উপর তার এমনি আস্থা রাখে নাই ভাই। আমাকে তো হয়তো আমাকে শিক্ষা নিয়ে একটা দায়িত্ব দিতে পারতো, হয়তো আমাকে কর্মসংস্থান নিয়ে একটা দায়িত্ব দিতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি আমাকে ভালোবাসেন, আমার উপর আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে দোয়া চাই
যে আমি যেন তার এই আস্থা রাখতে পারি। আমি সবসময় মানে এই দোয়াটাই আল্লাহর কাছে করি, আল্লাহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জি আমার উপর যে আস্থা রেখেছেন, তুমি আমার দ্বারা এমন কোনো ভুল করিও না যাতে করে তিনি আমার উপর অনাস্থা স্থাপন করেন। জি। তুমি আমার সম্মানটা রক্ষা করো আল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় আসলে এই দোয়াটা করি জি যে আমি যাতে তার আস্থা এবং বিশ্বাস রেখে রাজনীতিটা পারেন, করতে জি। পারি তার নেতৃত্ব মেনে। জি রাশিদ খান, আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন আসছেন। ষষ্ঠ মন্ত্রীর সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্কের একটা আভাস আমরা পেলাম। একই সাথে প্রধানমন্ত্রীরও স্নেহভাজন একজন বলে আপনাকে আমরা চিন্তা করতে পারছি এত লম্বা সময় আলোচনার পর। একটু বলবেন যে বাংলাদেশে যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের যেই প্রক্রিয়া অথবা যেই জায়গাটা, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি যে বিএনপিতে এখন অনেক নতুন নতুন মানুষ আসছে, প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আগের মতো মূল্যায়ন করা হবে কিনা সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন। একটু কি জানাতে পারেন যে এই রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিএনপি আসলে কেমন পছন্দ করবে, কিভাবে বাছাই করবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন। আন্তরিকতা, সৌমর্মিতা, পারস্পরিক ভালোবাসা, সম্মান, মূল্যবোধের রাজনীতি। তিনি যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করছেন। শুরুতে তিনি যে মন্ত্রিপরিষদ গঠন করলেন সেখানে নবীন এবং প্রবীণের সমন্বয় ছিল। জি তো এরপরে যারা আসলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের অনেকের মধ্যে আক্ষেপ ছিল যে আমরা তো সবাই মূল্যায়িত হতে পারলাম না। আচ্ছা, মন্ত্রী পরিষদে কি সবাইকে বসানো যায়? যায় না। দেখবেন যে গতকাল প্রজ্ঞাপন জারি হয়েছে যারা খুবই ত্যাগী নেতৃত্ব, বিভিন্ন কর্পোরেশনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আমি যেমন রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছি, বিশেষ সহকারী হিসেবে অনেকে দায়িত্ব পেয়েছে, অনেকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পাচ্ছেন। সামনে হয়তো মন্ত্রী পরিষদ সেটারও সমন্বয় হবে। আবার সেখানে পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদেরও দায়িত্ব থেকে বাদ দেওয়া, এখন নতুন পর্যন্ত কেউ আসবে। দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি। হ্যাঁ, বাট মূল্যায়নের প্রধানমন্ত্রীর জায়গা বিষয়টা থেকে আমরা অবশ্যই সেই 6 মাস পরে কথাটা মূল্যায়ন করবেন। শুনেছি। জি জি, 6 মাস পরে আরো এটার পুনর্মূল্যায়ন অর্থাৎ করবেন। উনি কাজকে গুরুত্ব দিচ্ছেন। এক্স্যাক্টলি, উনি ধাপে ধাপে সবাইকে বিভিন্ন জায়গায় ত্যাগীদেরকে মূল্যায়ন করছেন। সময় দিতে হবে না, জি তাই না? তো সময় দিলে ইনশাল্লাহ তিনি পারফেক্টলি সবাইকে তিনি আসলে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে পারবেন। আমি এতটুকু বলতে পারি যে আমি গণ অধিকার পরিষদ ছেড়ে আমি বিএনপিতে জয়েন করলাম, নির্বাচন করলাম বিএনপির হয়ে। অনেকে নির্বাচনের পরে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলছিল যে গণ অধিকার পরিষদে আবার ফিরে আসার জন্য। আমি নির্বাচনে পাশ করি নাই, বিএনপি চাইলে আমাকে পাশ করাইতে পারতো, নানান কথাবার্তা। তো আমি দেখেছি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আমাকে পাশ করাতে আন্তরিকতার ঘাটতি ছিল না। তারা অনেক চেষ্টা করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বিএনপিতে জয়েন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা বিশ্বাস রাখেন। আমার বিশ্বাস ছিল তিনি আমাকে মূল্যায়ন করবেন। আমি হতাশ হওয়ার মানুষ না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই আমি অটুট থাকতে চাই। আমি বিএনপিতে জয়েন করেছি, নির্বাচন করেছি, আবার যদি গণ অধিকার পরিষদে ব্যাক করি তাহলে আমার কোনো রাজনীতি থাকবে না, আমার কোনো চরিত্র থাকবে না। যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে আমাকে অটুট থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর উপরে আস্থা বিশ্বাস রাখতে হবে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা মন্ত্রী রয়েছে আমাকে কেউ বলে নাই যে আপনি আসলে বিএনপিতেই থেকে যান বা গণ অধিকার পরিষদে ব্যাক করেন। আমার আস্থা বিশ্বাস ছিল। জি। আর রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে সেটাই বলবো। তো এখন রাষ্ট্রপতি নিয়োগ তিনি এমন একজনকেই দিবেন যিনি যোগ্য। ঠিক আছে, তাহলে আমরা যে আসলে গুঞ্জনটা এখন শুনতে পাই রাশিদ খান, সেটা হচ্ছে যে বিএনপিতে এখন অনেক নতুন নতুন মুখ এবং বিএনপির প্রবীণ নেতারা আসলে আগের মতো ওইভাবে বিএনপিতে ক্ষমতা বা প্রসার যেটা তাদের, সেই জায়গাটা থেকে তারা পিছিয়ে পড়ছেন। একই সাথে বিএনপিও লয়াল মানুষ খুঁজে পাচ্ছে না। এটা কি তাহলে না, এটা আপনার ধারণা। এটা আমার ধারণা না, সাধারণ মানুষের প্রশ্ন, লেখালেখি হয় এগুলো না, নিয়ে। সাধারণ মানুষের প্রশ্ন না, এটা যারা অপোজিশনে আছে তাদের প্রশ্ন হতে ধরেই পারে। নেন তারা অপোজিশনের আসলে পক্ষ থেকে বিভ্রান্ত এই সৃষ্টি ধরনের করার কথা জন্য আসে। এই কথাগুলো বলে। জি বিএনপি সবাইকে মূল্যায়ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে মূল্যায়ন করছে। স্থায়ী কমিটির মোটামুটি আমাদের নজরুল ইসলাম খান ভাই, তিনি অসুস্থ, তিনি ইলেকশন কখনো করেন নাই। তিনি ছাড়া সবাই তো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, স্থায়ী কমিটির নেতা হিসেবে আছেন। বিএনপির স্থায়ী কমিটির নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় মন্ত্রী হিসেবে সম্মান পান। জি এবং আমাদের রুহুল কবির রিজভী ভাই, তাকে কিন্তু মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। আমাদের নজরুল ইসলাম খান ভাইকেও কিন্তু সেটাই করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধাপে ধাপে সবাইকে মূল্যায়ন করছেন। এটি আসলে ভুল ধারণা যে বিএনপি সিনিয়রদের মূল্যায়ন করতেছে না। স্থায়ী কমিটিতে কারা আছে? জুনিয়ররা, সবাই তো সিনিয়র, তাই না? সুতরাং এই কথাগুলো আসলে যারা বলে তারা বিএনপি সম্পর্কে মানুষের কাছে তারা বিভ্রান্তি
ছড়াতে চায়। আরও একটা বিভ্রান্তির ছড়াতে চায় কিনা জানি না, তবে আরও একটা এইরকম তথ্য আসলে আমরা দেখি যে সরকারের চেয়ারে বসে আছে বিএনপি, কিন্তু দেশ চালাচ্ছে জামাত এবং আওয়ামী লীগ। এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়। যেটি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল, সুতরাং জামাতের যাদেরকে বসানো হয়েছিল সবাইকে তো আর ওইভাবে এখনই পুরোপুরি রদবদল করা যায়নি। তৃতীয়ত হলো 16 বছর ধরে প্রশাসনকে আওয়ামীকরণ করা হয়েছিল, সুতরাং এখনই সবাইকে আসলে আপনার ওইভাবে সরানো যায়নি। বিএনপি কি জামাত এগুলো এবং অ্যাড্রেস আওয়ামী লীগের করছে? একটা অংশ এখনো পর্যন্ত আছে এবং সেটাকে ধাপে ধাপে অবশ্যই আমার কাছে মনে হয় যে প্রশাসন সংস্কার হবে, প্রশাসন আসলে জনমুখী হবে, প্রশাসন বাংলাদেশপন্থী হবে। এটার জন্য সময় লাগবে। দেশ চালাচ্ছে বিএনপি, বিএনপি এই বিষয়গুলো জানে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ এবং জনগণের স্বার্থে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে প্রয়োজন হয়েছে। বিএনপি হঠকারিতা করে নাই। জি। একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়েছেন, বেশ ভালোভাবে অসুস্থ, বয়স হয়েছে না, অনেক বয়স তো হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। বিএনপি তাকে সেই সম্মানটা দিয়েছেন যে তাকে একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান তাকে মানে অসম্মান করে সরিয়ে দেওয়া সেই কাজটি করেনি। দ্বিতীয়ত নাহিদ ইসলামরা তো এই রাষ্ট্রপতির হাতেই তো শপথ নিয়েছিল, এখন তো তারা সংবিধান বিচার মেনেই তো শপথ চাচ্ছেন। নিয়েছিল। যেহেতু তারা সাংবিধানিক ধারাবাহিকতা সৃষ্টি করেছিল, সুতরাং নাহিদ ইসলাম সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছেন। কারণ সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার কাজের জন্য, রাষ্ট্রীয় কাজের জন্য তিনি দায়মুক্ত, জি। তার নামে মামলা করা যাবে না। হ্যাঁ, তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন, যেমন একজন রাষ্ট্রপতি তার বাসার কাজের লোককে এনিহাও নিপীড়ন করলো, কথার কথা, এটা তো রাষ্ট্রীয় কাজ না, এটার জন্য বিচার হবে। কিন্তু রাষ্ট্রীয় যে কাজগুলো যেমন নির্বাচন বা অন্যান্য যে বিষয়গুলো, বিভিন্ন জায়গায় নিয়োগ, এটা নিয়েও হ্যাঁ এখানে ভুলভ্রান্তি থাকতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু এটা রাষ্ট্রীয় কাজ। এক্ষেত্রে তিনি আসলে দায়মুক্ত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে একজন রাষ্ট্রপতি সাবেক হলে যে ধরনের সুযোগ সুবিধা পান তিনিও সেটাই পাবেন। জামাত ইসলাম যেটি চেয়েছিল জি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতিকে সরিয়ে একজন জামাতি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার জন্য, দেখেন তাদের একটি প্ল্যান ছিল বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হলে একজন জামাতি রাষ্ট্রপতির প্রয়োজন ছিল। বিএনপি এটা জানতো, আমরা এটা জানতাম, আমরা জানার কারণেই আমরা আসলে জামাত এবং এনসিপির ফাঁদে পা দিইনি। আমাদের কথা হলো যে আপনারা এই রাষ্ট্রপতিকে মেনে, সংবিধান মেনে শপথ নিয়েছেন, এরপরে বলছেন সংবিধান ছুঁড়ে ফেলিয়ে দাও, তাহলে শপথটা কেন নিলেন, কেন রাষ্ট্রপতিকে মানলেন? ওই সময় বলতেন যে আমাদের বিপ্লবী সরকার লাগবে, তো আপনারা সেই সময় তো বললেন না আমাদের বিপ্লবী সরকার লাগবে। ওই সময় তো আপনারা তড়িঘড়ি করে আপনারা আসলে শপথ নেওয়ার জন্য আপনারা চেষ্টা এমন অনেক কথা চালালেন। বিএনপিও বলেছিল শপথ নেবার আগে তারা মেনে নেবে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে বিএনপি কোনো প্রতারণা করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে এবং এই প্রতারণাকে পুঁজি করে এখন এনসিপি এবং জামাত রাজনীতি করছে। তাহলে যে প্রশ্নটা এখন আসে, আবার একটু রাষ্ট্রপতি প্রসঙ্গে চাই। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাষ্ট্রপতি, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, এবং 2024 সালের যে অপরাধ, সেই অপরাধ থেকে এই বিগত রাষ্ট্রপতি পার পেতে পারেন না। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতিকে এই বিচারের আওতায় আনা হবে কিনা, সরকার কি ভাবছে? আমার মনে হয় আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরেও বলি জি। যে রাষ্ট্রপতি অপরাধ করেছে আওয়ামী লীগের সময়ে এবং তার নিয়ে বিতর্ক আছে, এটা তো আমিও বলছি। তার উপর মানুষের রাগ ক্ষোভ থাকতে পারে, মানুষ তার উপর সংক্ষুব্ধ হতে পারে, এটাও সত্য। জি। এবং এ নিয়ে মানুষ কথা বলতে পারে, এটাও সত্য। কিন্তু নাহিদ ইসলামরা, গণঅভ্যুত্থানের নেতারা তার হাতে শপথটা কেন নিল? ওই সময় এই রাষ্ট্রপতি মানি না, চায় না, এই রাষ্ট্রপতিকে জেলে ভরো, এই আন্দোলন কেন করলো না? আচ্ছা, একটা ঘটনা বলি। জি। দেখেন, যে সময় দুইজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, একজন ফারুকী সাহেব আর একজন শেখ বসিরউদ্দিন, সেই সময় গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের একটি অংশ তারা বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এবং ওই দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল। হঠাৎ মাঝরাতে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই, মাত্র সরকার শপথ নিল, এখন এইভাবে যদি আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে আরেকটি ১-১১ সৃষ্টি হবে, আপনারা এটা করেন না। আমাকে বললো আপনি যেহেতু নেতা, তাদেরকে মাঠ থেকে ফিরিয়ে আনেন।
এই নাসিরউদ্দিন পাটোয়ারি রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন না করার জন্য আমাকে ফোন দিল, আমাকে অনুরোধ করলো। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলে। কি রাজনীতি! তাকে জিজ্ঞেস করে দেখেন। ফারুক হাসান গণ অধিকার পরিষদের বর্তমান সিনিয়র সহসভাপতি, সে দেখলাম ফেসবুকে একটা পোস্ট করেছে। ওই সময় সে গণ অধিকার পরিষদের আরেকটা অংশের নেতা ছিল, গণ অধিকার পরিষদের ওই সময় ফ্র্যাকশন ছিল। সে বলছে আমরা ওই সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলাম। আমাকে ওই সময় নাহিদ ইসলাম, মাহফুজ আলম থেকে শুরু করে ওদের সমস্ত নেতারা ফোন দিয়েছে, বলছে ভাই আন্দোলন করেন না, আরেকটি একাগার সৃষ্টি হবে, রাষ্ট্রের আপনি ক্ষতি করেন না। ফারুকের পোস্ট এখনো আছে। তো দেখেন, আমাকে ফোন দিয়েছে, ফারুক হাসানকে ফোন দিয়েছে। ফারুক হাসান দেখলাম ফেসবুকে চমৎকার ভাবে লিখছে। তার মানে কি, ওই রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মধু খেয়েছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলমরা মধু খেয়েছে। এখন মধু খাওয়া শেষ, ওকে আসলে ফেলিয়ে দেওয়া এখন, তাই না? ওকে এখন বিচার করো। এটা তো আসলে হইতে পারে না। আপনি যার হাতে মধু খেয়েছেন তার প্রতি আপনার কৃতজ্ঞতা থাকা উচিত। না, সেটা তো তাদের একটা ভার্সন গেল। সরকার কি ভাবছে? সরকারের বক্তব্য আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, জামাত এবং এনসিপি যদি মনে করে রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা মামলা করবে, মামলা করছে না কেন? তারা কেন শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিচ্ছে? ফাঁকা আওয়াজ দিয়ে তো কাজ হবে না। মামলা করেন আপনি। আপনি মামলা করতে গেলে আপনি আইন নিয়ে যেতে হবে না, যে এই আইনে মামলা করবো, করেন, নিষেধ তো করে নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে নাই যে আপনি মামলা করতে পারবেন না। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতির নামে যদি কোনো মামলা হয় বা কেউ সংক্ষুব্ধ হন তার অতীতের কোনো আচরণ বক্তব্যের কারণে, তো সেটার জন্য যদি মামলা হয়ে থাকে আমরা সেটা খতিয়ে দেখব। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতিরা যেরকম সুযোগ সুবিধা পেয়েছেন তিনিও সেটা পাবেন। এক্স্যাক্টলি, সেটাই মূল কথা। রাষ্ট্রপতি তিনি তার ভুলভ্রান্তি আছে আওয়ামী লীগের সময়ে, বাট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এবং বিএনপি সরকারের সময়ে তিনি যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং অতীতে তার যে ভুল, সেটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে পারি না, সেটার জন্য অবশ্যই তিনি ইতিহাসের কাছেই দায়বদ্ধ থাকবেন। জি, রাশেদ খান, আলোচনা আমরা শেষ করতে চাই। সামনে 5ই আগস্ট আসছে, 2 বছর ঘুরে আবার 5ই আগস্ট আসলো। নানা রকম স্মৃতি নিয়েই মনে হয় এই দিনটাকে আপনারা বুকে ধারণ করবেন আজীবন, আমৃত্যু পর্যন্ত। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের, আমি বলবো, সামনের সারি থেকে রাজনীতি করেছেন আপনারা, আপনাদের জন্য নিশ্চয়ই তথ্যগুলো আরও বেশি। সেক্ষেত্রে এবারের 5ই আগস্টে যদি বলি যে গত 2 বছরের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা কিভাবে করতে চান? কি প্রাপ্তির আশায় এই এতদূর পথ চলা, সেটা আসলে পেল কিনা বাংলাদেশ? এখন যেহেতু আমাদের বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, বিএনপি জুলাইকে ধারণ করে, কারণ এই গণ অভ্যুত্থানে বিএনপির অনেক ভূমিকা আছে। ছাত্রদল, যুবদল, বিএনপির নেতৃবৃন্দ সব থেকে বেশি শহীদ হয়েছে। সুতরাং বিএনপি কেন জুলাইকে ধারণ করবে না? যারা বলে যে বিএনপি জুলাইকে ধারণ করছে না, তারা যে জুলাই পদযাত্রা করছে, এই পদযাত্রায় তারা কি জুলাইয়ের ঐক্য নিয়ে বক্তব্য দিচ্ছে? তারা জুলাইয়ের পদযাত্রার নামে যেভাবে রাজনৈতিক নেতৃত্বের নামে গালিবাজি, মিথ্যাচার, প্রপাগান্ডা করছে, এইটা জুলাইয়ের বিপরীত রাজনীতি। জুলাইয়ের পদযাত্রার নামে এনসিপি জুলাইয়ের বিরুদ্ধে রাজনীতি করছে। তারা তাদের পান্ডাদেরকে বিএনপিকে গালিগালাজ করানোর জন্য মাঠে ছেড়ে দিয়েছে, নানানভাবে বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে গালিগালাজ করছে। এখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আসলে এগুলো নিয়ে অত্যন্ত বিব্রত। তারা কি বলবে? দুধের বাচ্চা, আমাদের নাতির বয়সী এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে গালিগালাজ করলো, বাজে মন্তব্য করলো। নাসিরউদ্দিন পাটোয়ারি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাতির বয়সী। আচ্ছা, আপনি বলেন, আমাদের মির্জা আলমগীর সাহেবের যে রাজনৈতিক ইমেজ, তার যে রাজনৈতিক কেরিয়ার, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধারে কাছেও আসে না। তো সেই জায়গায় এরকম ছেলেরা জুলাইয়ের পদযাত্রা করছে, অথচ গালিগালাজ করছে বিএনপিকে। তাহলে জুলাই এখন গালিগালাজে পরিণত হয়েছে, মানে জুলাইয়ের চেতনা এখন গালিগালাজ এনসিপির কাছে। আমার তো সেটাই মনে হচ্ছে, এনসিপির কাছে জুলাইয়ের চেতনা মানে বিএনপি হটাও, গণ অভ্যুত্থান হুমকি দাও। জুলাইয়ের মাসে যে বিএনপি জুলাইকে সব থেকে বেশি ধারণ করে, তার বিরুদ্ধে আপনি গণ অভ্যুত্থান হুমকি দিচ্ছেন, আপনি তাদের নেতাদেরকে গালিগালাজ করছেন। এর মধ্য দিয়ে এক ধরনের বলা যায় যে এই জুলাই মাসেই আমি লক্ষ্য করছি যে এনসিপি জুলাইয়ের রাজনীতি থেকে দূরে সরে গেছে। এনসিপি এখন ক্ষমতার রাজনীতি করছে। এনসিপি জুলাই মাসে জামাতের রাজনীতি করছে। এনসিপি জুলাই মাসে আওয়ামী স্টাইলের রাজনীতি করছে। জামাত এবং এনসিপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না, একই রকম। আগামীতে এমনও দুঃখ আসতে পারে যে আওয়ামী লীগ, জামাত, এনসিপি একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে। জামাতের যে চরিত্র, ইতিহাস বলে জামাত ক্ষমতার জন্য সব পারে। জামাত ক্ষমতার জন্য ইসলামকে জলাঞ্জলি দিতে পারে, ইতিমধ্যে দিয়েছে। যেখানে তাদের
গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, সেখানে নির্বাচনী ইস্তেহারে তারা কোথাও এটা উল্লেখ করে নাই। বলেছেন এটা আপনি আলোচনা শুরুর দিকে। অর্থাৎ তাহলে বলা যায় যে এখন আসলে বাংলাদেশে যে রাজনীতি ২৪-এর পরে যে পরিবর্তন ঘটলো, যেই আশায় বা যেই স্বপ্ন নিয়ে আসলে তরুণ রাজনৈতিক দল গঠন হয়েছিল, সেই জায়গাটায় রাজনৈতিক স্খলনের কথা আপনি বলছেন, তাই তো? না, আমাদের যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিল সবাই তো না, বাট এনসিপির ১ ডজন নেতা দুর্নীতির সাথে জড়িয়েছে। যদিও আমাদের শহীদ হাদি জি। উসমান হাদি বলেছিল যে এনসিপি দুর্নীতির সাথে জড়িয়েছে। আমি সবাইকে বলতে চাই না, বাট এনসিপির শীর্ষ ১ ডজন নেতা নানানভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে। হান্নান মাসুদ থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে, কিন্তু কোনো প্রমাণ সহ এখনো পর্যন্ত ডিসি নিয়োগ, নানান কেলেঙ্কারি, বন্দরের উপদেষ্টা হওয়া, আর কি প্রমাণ চান আপনি? থানা থেকে যে হান্নান মাসুদ চাঁদাবাজদেরকে ছাড়াইতে গেল, এটা কি প্রমাণ নাই? এটা নিজেই স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে। তাকে কারণ দর্শনের নোটিশও দেওয়া হয়েছিল। তারপরে এনসিটিভি কেলেঙ্কারি, এটা কি মিথ্যা? এখনো পর্যন্ত ওই যাদেরকে নিয়োগ দিয়েছিল, আমি শুনছি যে তারা নাকি এখনো পর্যন্ত সেই যারা কাগজ বিক্রি করে যে কোম্পানিগুলো নানানভাবে তদবির করে যাচ্ছে, যেহেতু কর্মকর্তাদের সাথে তাদের সম্পর্ক আছে, ওইখানকার যে কর্মকর্তা। তো তারা যদি দুর্নীতি নাই করে, তারা বলুক যে আমাদের অফিস ভাড়া অমুক অমুক দেয় আর অমুক অমুকের টাকায় আমাদের ভাড়াটা দিই। তাও তো নিজেদেরকে বলে যে আমরা যদি ১ টাকা পাই আমরা সেটার স্বচ্ছতা নিশ্চিত করব। এই যে সার্জিস আলমের কাছে একজন নারী, তো এই যে ৭ লাখ টাকা দিয়ে আসলো, অডিও ভাইরাল হলো, সেই ৭ লাখ টাকা সার্জিস আলম কোথায় খরচ করেছিল? জবাব দিতে আছে। সেই নারী দাবি করেছে যে সব মিলিয়ে ৪৮ লাখ টাকা দিয়েছি, কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এই টাকা নিয়েছিল। এই টাকাগুলো কোথায় খরচ করেছে? তো এরকম হিসাব দিতে পারবে না। এনসিপির যদি হিসাব নেওয়া হয়, এনসিপির অনেকেই জেলে যাবে। এনসিপির অনেকে দুর্নীতির সাথে জড়িয়েছে। জি, কিন্তু সেই দুর্নীতিগুলো কি সরকার খতিয়ে দেখতে চায়? সরকার তো খতিয়ে দেখবে অবশ্যই, তবে এখানে নানান বাস্তবতা আছে। এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, আবার জামাত এবং এনসিপি তারা একজোট বেঁধেছে। জি। নানান কারণে কৌশলগত অবস্থান সরকারকে নিতে হচ্ছে। জি। নানান হুমকি তারা দিচ্ছে। রাষ্ট্রকে অচল করা, রাষ্ট্রকে সচল রাখাই বিএনপির এখন মূল গুরুত্ব। জি। সুতরাং এখন নানান কৌশলগত ভূমিকা বিএনপিকে রাখতে হচ্ছে। জি, আমরা একদম আলোচনার শেষের দিকটায় আছি। রাশেদ খান, একটু বলবেন আপনার চোখে বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? বাংলাদেশের রাজনৈতিক কি পরিবর্তন আপনি করতে চান? বাংলাদেশের রাজনীতি পরিবর্তন বলতে, বাংলাদেশে এখন রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে এবং এনসিপি জামাত রাজনৈতিক দুর্ভিক্ষের জন্য দায়ী। এনসিপি নতুন রাজনীতির কথা বলে, তারা পুরাতন আমলের থেকেও জঘন্য রাজনীতি করছে। তাদের রাজনীতি এখন গালিগালাজের রাজনীতি, ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতি। এনসিপি এখন জামাতের খয়রাতের দিকে তাকিয়ে থাকে। তারা নতুনের কথা বললেও তাদের ভিতরে নতুন কোনো কিছু নাই। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে পুরো দমে নষ্ট করেছে এনসিপি এবং জামাত। দেখেন, আপনি রয়েছেন বিরোধী দলে, আপনার তো নানানভাবে কিছুটা সহনশীল থাকার কথা, কিন্তু আপনি কি করছেন? আপনার দলের এমপি নাবালিকাকে নিয়ে হোটেলে যাচ্ছে, তাও একজন না, অনেকজনের সাথে। আবার সেই মেয়ের বাবা, সে বলছে যে আমার মেয়ের সাথে বিয়ে হয়েছে। সেই জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, তার থেকে কিন্তু ওই মেয়ের বাবা বয়সে অনেক ছোট, ছেলের বয়সে আমি মনে করি। দেখেন, সমাজটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, একজন বাবা কিভাবে এই কাজটা করতে পারে? ওই এমপির সাথে তার ছোট্ট মেয়ের যে ঘটনা ঘটেছে, এর জন্য তো ওই বাবার উচিত ছিল এটার বিচার দাবি করা। সেখানে উল্টো তারা নাকি চুক্তি করেছিল যে ওই বাবার ঠিকাদারি লাইসেন্স করে দিবে এবং কাজ পাইয়ে দিবে কে? ওই এমপি। সমাজটা কিভাবে নষ্ট হয়ে গেছে, এবং এই যে জামাতের রাজনীতি, তাদের লোকজন কিভাবে আসলে রাজনীতিকে নষ্ট করেছে, খুঁজলে এরকম অসংখ্য ঘটনা আমাদের মধ্যে পাওয়া যাবে। তো এগুলো আমাকে পীড়া দেয়। এগুলো কিভাবে পরিবর্তন করা যায় সেই লক্ষ্যে কাজ করব। একটু সময় লাগবে, আমিও চিন্তা করছি কোথায় কোথায় পরিবর্তন করা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি সময় দিলেন আমাদেরকে। আর আপনার রাজনৈতিক পথ চলা সুন্দর হোক, সফল হোক, সেই প্রত্যাশা রেখেই আজকে বিদায় নিতে চাই। দর্শক যারা দেখছিলেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ন্যারেটিভসের আয়োজন আজকে এখানে আমরা শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো রাজনীতিবিদের সঙ্গে আলাপ করব দেশ, সার্বভৌমত্ব এবং রাজনীতি নিয়ে। ভালো থাকবেন সবাই।